হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ মাহবুব। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের টিউটোরিয়ালে আমি যে বিষয়টা দেখিয়ে দেবো সেটা হচ্ছে অফিস প্রোগ্রামে একটা পার্ট নিয়ে আজকে কথা বলবো। সো অফিস প্রোগ্রাম আমরা অনেকেই কম বেশি জেনে থাকি যে অফিস প্রোগ্রাম কি। বিশেষ করে আমরা যারা জব হোল্ডার এবং যারা আমরা বিভিন্ন কোম্পানিতে আমরা জব করি অথবা আমরা বিভিন্ন স্টেশনারি দোকানগুলোতে আমরা যখন জব করতে যাই তখন আমাদের অফিস প্রোগ্রামের ব্যবহারটা একদমই প্রয়োজনীয় হয়ে পড়ে এটা শেখাটা। সো অফিস প্রোগ্রাম আমাদের শেখাটা এতটাই জরুরি যে অফিস প্রোগ্রাম যদি আমরা না জানা থাকে তাহলে আমি কম্পিউটারের যে বেসিক কার্যাবলী থাকে অথবা আমাদের অফিসিয়াল যে বেসিক কার্যাবলী থাকে সেই কার্যাবলীগুলো আমরা করতে একদমই মানে সক্ষম হতে পারি না। আজকে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের কমপ্লিট একটা সেশন আমরা কমপ্লিট করব। সো কমপ্লিট একটা সেশন, যেহেতু এটা একটা অনেক বড় একটা সফটওয়্যার বলতে পারি আমরা। সো এটাতে একটু সময় নিয়ে আমাদেরকে টিউটোরিয়ালটা রেডি করতে হবে। সো আজকে টিউটোরিয়ালটা কিন্তু অনেক লেন্দি হবে। সো একটু দয়া করে আপনারা শেষ পর্যন্ত আমার টিউটোরিয়ালটা দেখতে থাকবেন, ঠিক আছে? ওকে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে টিউটোরিয়ালটা। সো আমরা তাহলে শুরু করি। ওকে, তো প্রথমত আমরা যে বিষয়টা দেখব, আমরা যখন আমি মূলত যেই সফটওয়্যারটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে অফিস প্রোগ্রামের 13 ভার্সন, এমএস ওয়ার্ডের 30 ভার্সন অফিস প্রোগ্রাম। সো এই অফিস প্রোগ্রামের 30 ভার্সন 2013 ভার্সন আমি ইউজ করেছি। সো এটা বর্তমানে এখন ম্যাক্সিমাম অফিসে ইউজ করা হয়। তো আমি যেহেতু বর্তমান ট্রেন্ডের সাথে একটু সময় তাল মিলিয়ে আমি কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি অফিস 13 নিয়ে আপনাদের দেখিয়ে দেবো বিষয়টা, ঠিক আছে? আর যারা অনেকেই 7 ইউজ করেন বা 10 ইউজ করেন, 10 এবং 13 এর মধ্যে অনেকটা মিল আছে, বাট 7 এর মধ্যে একটু পার্থক্য থাকলেও বাট অনেকটাই সিমিলার পাবেন আপনারা। ওকে, সো সবার জন্য এটা মূলত। তাহলে আমরা শুরু করে দেই। প্রথমত আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমরা যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। সো মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা দেখতে আপনি অফিস 13 এর যে ইন্টারফেসটা পাবেন সে দেখতে প্রথমত এরকম আসবে। তো আমি যখন একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নেব, লাইক আমি এখান থেকে এমএস ওয়ার্ডে সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি, এমএস ওয়ার্ড। হ্যাঁ, WORD, এমএস ওয়ার্ড লিখে জাস্ট আপনি এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো ইন্টারফেসের শুরুতে আমরা যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। হ্যাঁ, যে একটা নিউ ডকুমেন্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। সো আবারও বলছি যে এটা একদমই যারা বিগিনার থেকে আপনার অ্যাডভান্স লেভেলের সবাই জন্য এটা প্রযোজ্য। সো আমি সবার জন্যই এই টিউটোরিয়ালটা রেডি করা। ওকে, সো দেখেন আমি প্রথমত একদমই শুরু থেকে দেখিয়ে দিচ্ছি যে একটা ফাইল কিভাবে ওপেন করতে হয় বা একটা নিউ ফাইল কিভাবে নিতে হয় সে বিষয়টা। সো আজকের এখন যেটা দেখব সেটা হচ্ছে নিউ ফাইল কিভাবে আপনি জেনারেট করবেন। তো ইন্টারফেসটা ওপেন করার পর এরকম একটা স্ক্রিন আপনার সামনে আসবে। সো আসার পরে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নাকি অপশন পাবেন এবং এখানে অনেক সেক্টর আছে যেগুলো আপনি সরাসরি লাইভ পাবেন। হ্যাঁ, সো আমরা এদিকে যাচ্ছি না, আমরা একদমই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। সো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ক্রিয়েট করার পর দেখেন আমি একটা ইন্টারফেস অর্থাৎ আপনার একটা ডকুমেন্ট রেডি একটা ডকুমেন্ট পেয়ে গেলাম। সো এই রেডি ডকুমেন্টের যে বিষয়টা আমি একটু আপনাদের শুরুতে বলে দিব সেটা হচ্ছে যে ইন্টারফেসের প্রত্যেকটা পার্ট নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, সো ইন্টারফেসের প্রত্যেকটা পার্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করব তখন আমাদের কোন অংশের নাম কি এই বিষয়গুলো আগে জানতে হবে। সো এটা আমি কয়েকটা ভাগে আপনাদের বলতে পারি। সেটা হচ্ছে যেমন আমরা উপরে অংশ থেকে যদি আসি যে কোন অংশের নাম কি, এই ইন্টারফেস পরিচিতি একটু আমরা নিয়ে কথা বলি। সো উপরে যে অংশটা, এই অংশটার নাম কি আমরা অনেকেই জানি অনেকেই জানি না। সো আমি সবার জন্য বলে দিচ্ছি। তো উপরে যে ডকুমেন্ট ওয়ানটা আমরা দেখতে পাচ্ছি, ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড লেখা আছে, এই অংশটাকে আমরা বলতে পারি টাইটেল বার। সো এই টাইটেল বারের কাজটা হচ্ছে যে আপনি যখন লাইক কোনো একটা ফাইল জেনারেট করবেন, হ্যাঁ, সেই ফাইল নামটা এখানে আপনি দেখতে পারবেন ডকুমেন্ট ওয়ান। দেন একদমই আমরা যদি ডান পাশে চলে যাই কর্নারে, তাহলে আমরা এখানে যে অপশনটা দেখতে পাবো সেটা হচ্ছে কন্ট্রোল বক্স।
সো এই কন্ট্রোল বক্স দিয়ে আপনি মিনিমাইজ, তারপর স্ক্রিনকে ছোট বড় করা, এবং ফাইনালি আপনি অ্যাপস থেকে বের হয়ে যাওয়া, অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যেতে পারবেন ক্লোজের মাধ্যমে। দেন আপনি এটাকে মিনিমাইজ করে রাখতে পারবেন, আবার চাইলে এটা ম্যাক্সিমাইজ করেন, এবং এটাকে স্ক্রিনটা রিস্টোর ডাউন করলে একদম ছোটো হয়ে যাবে, আবার চাইলে বড় করতে পারবেন। হ্যাঁ, এবং ফাইনালি আরেকটা ক্রস বাটন আছে যেটার মাধ্যমে আমরা সরাসরি ক্লিক করলে আমরা অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাব। তো এই তিনটাকে আমরা কন্ট্রোল বক্স বলে থাকি। এবং বাম পাশে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, মেনু বারের যে উপরে অংশটা, এই যে একদমই কর্নারে বাম পাশে লেফট সাইড টপ কর্নার। সো এইখানে আমরা তিনটে বিষয় দেখতে পাচ্ছি, যেটা কিনা আমরা বলতে পারি কুইক অ্যাক্সেস টুলবার। এই টুলবারটা অ্যাকচুয়ালি কুইক অ্যাক্সেস টুলবার নামে পরিচিত। সো এখানে যে টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি, তার পাশেই দেখেন একটা ড্রপ ডাউন মেনু আছে। সো ড্রপ ডাউন যে অ্যারো সাইনটা আছে, সো এখানে ক্লিক করলে আমরা একটা লিস্ট পেয়ে যাব। সো এই লিস্ট থেকে আমরা তিনটা যে টুলস আছে, এই টুলসগুলো চেক বাটন দেওয়া আছে। সো আমি যদি এগুলো উঠিয়ে দেই, দেখেন আমার টুলস বার থেকে টুলসগুলো হারিয়ে যাচ্ছে। সো যদি আবার নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সেভ বাটনে ক্লিক করতে হবে, দেন আমরা আন্ডোতে আসলাম, দেন আমরা রিডো। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা এভাবে আবার নিয়ে আসতে পারি। সো কুইক অ্যাক্সেস টুলবার যে কাজগুলো হচ্ছে, সেটা হচ্ছে আপনি এখানে যে টুলসগুলো আছেন সেগুলো ব্যবহার করে কুইকলি কাজ করতে পারবেন। এক্স্যাক্টলি এই যে টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই টুলসগুলো শুধুমাত্র যে এখানে আছে এরকমটা না। আপনি চাইলে যেমন আমি সব এখানে সেভ নামে যে টুলসটা আমরা দেখতে পাচ্ছি, এই সেভ ফাইলের কাজটা কিন্তু আমি নর্মালি ফাইল মেনু থেকে সেভের মাধ্যমে কিন্তু কাজটা করতে পারি। হ্যাঁ, সো এখানেও আমরা সরাসরি করতে পারি, বাট সেই কাজটা এখানে না এসে জাস্ট আমি এখান থেকে করে দিচ্ছি, যার কারণে এটাকে বলা হয় কুইকলি অ্যাক্সেস, আপনি বলতে পারেন কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, দেন ওকে ফাইন। দেন আমরা তারপরে আসি ফাইল মেনু। সো এখান থেকে ফাইল অপশন, দেন এখান থেকে যেটা বলবো আমরা, এই হোম মেনু থেকে অ্যাড ইনস পর্যন্ত এই টোটালি অংশকে আমরা বলতে পারি ফাইল মেনু। তো ফাইলে যদি আমরা ক্লিক করি একটা ন্যাপবার ওপেন হবে। সো ন্যাপবারে যে অপশনগুলো আছে এইগুলো কাজ আমি দেখিয়ে দেবো আপনাদের। তার আগে একটু ইন্টারফেস নিয়ে পরিচিত হই। এখন হোম মেনু, হোম মেনুতে এই মুহূর্তে আছে, দেন আমরা ইনসার্ট, দেন ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডেন্স। সো এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা মেনু আপনি বলতে পারবেন। অ্যান্ড এটার ভিতরে যে আমরা আইকনগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, লাইক এই আইকনগুলোকে সফটওয়্যার ভাষায় বলা হয় টুলস। সো কোন কোন টুলসের কাজ কি, সে বিষয়টা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে। দেন আমরা ইনসার্ট, ডিজাইন, লেআউট, প্রত্যেকটা মেনুতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা ভিন্ন ভিন্ন টুলস দেখতে পাচ্ছি। ওকে, সো এরপরে আমরা যদি একটু নিচে আসি, তাহলে দেখেন এই যে টুলসগুলো কিন্তু এখানে সেকশন ওয়াইজ দেওয়া আছে। লাইক আমি হোম মেনুতে যদি যাই, দেখেন এখানে ক্লিপবোর্ড নামে একটা সেকশন পাচ্ছি, ফন্ট নামে একটা সেকশন, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং। সো আলটিমেটলি এখানে আমরা 1 2 3 4 5 পাঁচটা সেকশনে ভাগ করে দেওয়া আছে। সো এই পাঁচটা সেকশনের ভিতরে আমরা আলাদা করে টুলসগুলো দেখতে পাবো। হ্যাঁ, এরপরে দেখেন এই টোটাল অংশটাকে আপনি বলতে পারেন যে টুলসগুলো একটা নির্দিষ্ট এরিয়া বা বর্ডারের মধ্যে আছে, এইটাকে সফটওয়্যার ভাষায় বলা হয় রিবন। সো আপনি এই রিবনের ভিতরে আবার সেকশন করা আছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং। দেন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না, সেটা হচ্ছে এখানে একটা অ্যারো বাটনের মতো কিছু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এই অ্যারো বাটন দিয়ে কি নির্দেশ করা হয়েছে এখানে, এক্স্যাক্টলি এখানে যেটা বোঝানো হচ্ছে যে এই সেকশনের ভিতরে যদি কোনো টুলসগুলো থাকে বা ফন্ট সেকশনের ভিতরে যদি আদার্স কোনো টুলস থাকে, সেই হাইড করা টুলসগুলো আমি ডিটেলস আকারে দেখার জন্য জাস্ট আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি পেয়ে যাব। সো এই যে বাটনটাতে আমি ক্লিক করার মাধ্যমে আমি অন্য একটা পপ আপ মেনুতে চলে আসছি, ডায়ালগ ইন্টার বক্সে চলে আসছি। এখান থেকে কিন্তু আমি এক্স্যাক্টলি কি পাচ্ছি, যে ফন্ট সেকশনে যে ডিটেলস আদার্স যে টুলসগুলো আছে সেই টুলসগুলো আমি পেয়ে যাচ্ছি। তো ঠিক আছে, সো এটাকে আমরা বলতে পারি, এই আইকন বারকে বলা হয় লাঞ্চার বাটন। ঠিক আছে, এগুলোকে লাঞ্চার বাটন বলা হয়, অথবা লাঞ্চার বক্স নামে অনেকে বলে। সো লাঞ্চার বাটন আপনি বলতে পারেন। দেন আমরা এই নিচের সেকশন, এভাবে আপনি যেই লাঞ্চার বাটনগুলো আছে এইখানে এগুলো আছে, তার মানে আপনি বুঝতে হবে এখানে আরও কিছু টুলস হাইড করা আছে, যেগুলো আপনি চাইলে এখানে ক্লিক করলে পারবেন। হ্যাঁ, পেয়ে যাবেন।
দেন আরেকটা বিষয় আমরা দেখে নিই, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে নিচে একটা রুলার দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি এই রুলারটা প্রাথমিক অবস্থায় থাকতে পারে অথবা নাও থাকতে পারে। সো যদি না থাকে তাহলে আপনি লাইক এখানে ভিউ মেনু থেকে রুলারটা উঠিয়ে দেন, দেখেন রুলারটা চলে যাচ্ছে। দেন আমি যদি আবার নেচতে চাই তাহলে ভিউ মেনু থেকে রুলারে ক্লিক করলে দেন আমি এখানে পেয়ে যাব। সো এই রুলার দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে, রুলার দিয়ে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমি পেজের এই অংশটুকু ব্যবহার করতে পারবো না, এই দিক থেকে আমি এই অংশটুকু ব্যবহার করতে পারবো না। এক্স্যাক্টলি এটাকে বলা হয় মার্জিন। সো এইটুকু মার্জিন সেট করা আছে, এই পাশ থেকে এতটুকু মার্জিন, অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ মার্জিন সেট করা আছে। আর এখানে রোলারে হোয়াইট এরিয়া যতটুকু অংশ আছে এই অংশটুকু আমি ব্যবহার করতে পারবো। সো এই ধরনের স্কেল কিন্তু আপনি এখানে একটা স্কেল পাবেন, যেটাকে আমরা বলতে পারি হরিজন্টাল স্কেল। দেন আমরা একদমই যদি ভার্টিক্যাল একটা স্কেল পেয়ে যাচ্ছি, দেন এখান থেকেও দেখেন আমরা ভার্টিক্যাল স্কেল পেয়ে যাচ্ছি। এইদিকেও কিন্তু 1 ইঞ্চি সেট করা আছে, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা আমাদের যে পেজটা পেয়ে যাচ্ছি এটাকে আমরা ডকুমেন্ট পেজ বলে থাকি। দেন আমরা এখান থেকে যদি একটা বার আছে, ভার্টিক্যাল বার আছে, এই ভার্টিক্যাল বারটাকে ধরে আমরা উপর আপ অ্যান্ড ডাউন করতে পারি। লাইক আমি যদি পেজে উপরে অংশে আছি, যদি নিচে অংশে যেতে চাই, জাস্ট এই স্ক্রল বার ধরে ভার্টিক্যাল যে স্ক্রল বারটা আছে এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। সো ভার্টিক্যাল স্ক্রল বার ধরে নিচে একটু ডাউন করবেন, তাহলে দেখবেন যে নিচের টুলসগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, ফাইনালি আমরা আরেকটা বিষয় দেখিয়ে দিব, সেটা হচ্ছে যে ইন্টারফেস পরিচিতি। আরেকটি বিষয়, লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে জুম বার। সো এই জুম বারের সাহায্যে আমরা কি করতে পারি, পেজটাকে জুম ইন এবং জুম আউট করতে পারি। হ্যাঁ, সো অনেক জুম ইন জুম আউট করলে যেটা হচ্ছে এক্স্যাক্টলি আমার ডকুমেন্ট পেজটাকে অনেক সময় আমাকে জুম করে বড় করতে হয়, দেন আমাকে জুম করে ছোট করতে হয়। সো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আমরা যে ভার্টিক্যাল স্ক্রল বারটা পাচ্ছি এটা কিন্তু ভার্টিক্যাল স্ক্রল বার। সো আমরা যদি নিচেও আরেকটা স্ক্রল বার যুক্ত হয় যেটা কিনা হরিজন্টাল স্ক্রল বার আপনি বলতে পারবেন, আমরা বলে থাকি হরিজন্টাল স্ক্রল বার। তো হরিজন্টাল স্ক্রল বার যদি আপনি নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে জুম, এই যে স্লাইডারটা আছে স্লাইডার ধরে আপনি পজিটিভ দিকে নিয়ে যেতে হবে। সো নিয়ে যাওয়ার পরে যখন একটা সময় স্ক্রিনের চেয়ে বড় হয়ে যাবে আমার পেজটা, তখন আমি কি পাচ্ছি, নিচে একটা স্লাইডার পেয়ে যাচ্ছি, যেটাকে বার পেয়ে যাচ্ছি, হরিজন্টাল বার। হরিজন্টালি যেটা আমি সুইচ করতে পারি, অর্থাৎ লেফট টু রাইট আমি যেতে। দেন আমরা আরেকটা বিষয় দেখে নিই, সেটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, আর একটা হলো আমরা হরিজন্টাল স্ক্রল বার, তাহলে আমরা পেয়ে গেলাম। ওকে, সো এটা নর্মালি ডিফল্ট অবস্থায় জুম কিন্তু 100% থাকে। সো আপনি 100% রেখে দিবেন, তাহলে এটা এই যে হরিজন্টালি যে স্ক্রল বারটা ছিল সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাবো না। ওকে, ও আরেকটা ফাইনাল টপিক, সেটা হচ্ছে যে স্ট্যাটাস বার। সো স্ট্যাটাস বারটা কি নির্দেশ করে যে আপনি আপনার ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড ব্যবহার করেছেন, কতগুলো পেজ আপনি নিয়েছেন, হ্যাঁ আপনি কোন পেজে আছেন, এই সব কিছু এখানে আপনি জানতে পারবেন। সো এখানে মূলত দুইটা ইনফরমেশন আপনি জানতে পারবেন। যদি আরও ইনফরমেশন জানার প্রয়োজন হয় তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে এইখান থেকে দেখেন অনেকগুলো অপশনই আছে যেগুলো আপনি জানতে পারবেন। লাইক আপনি ক্যাপস লক অন করা আছে কিনা, হ্যাঁ, সো এটা আপনি জানতে পারবেন। সো এই মুহূর্তে আমি যদি ক্যাপস লক অন করে দিই তাহলে দেখেন ক্যাপস লক অন করা আছে, সেটা এখানে আমি নির্দেশ করে। সো এই স্ট্যাটাসগুলো আপনি এখান থেকে নিতে পারেন, অপশনগুলো, ঠিক আছে। ওকে ডান। সো আমি এটা একটু অফ করে রাখি। এরপরে ফাইনালি তাহলে আমাদের এটা হলো মূল বিষয়, যে ইন্টারফেস পরিচিতি। সো আমরা এর পরবর্তী টপিকটা যেটা দেখব সেটা হচ্ছে যে আমি একটা ফাইল কিভাবে জেনারেট করব। ফাইল আমরা তো নিলাম, সো এই ফাইলে আমরা কিছু লিখব, লেখার পরে যদি আমরা কোনো কিছু সেভ করতে চাই তাহলে সেই সেভ বা কিভাবে করব, বা আমি ফাইলটা কিভাবে কোথায় সেভ করব, এই বিষয়গুলো আমি নিয়ে কথা বলবো এখন, ঠিক আছে। ওকে, সো নেক্সট টপিকে আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের কীভাবে ফাইলটা সেভ করবে, অর্থাৎ ফাইল সেকশনে যে বিষয়গুলো আছে এগুলো আমি দেখিয়ে দেবো। এখান থেকে আমি যে বিষয়টা আলোচনা করব, নিউ, যেটার মাধ্যমে আপনি নতুন করে একটা ফাইল ওপেন করবেন, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট সেকশনে কিছু কাজ দেখিয়ে দিব। ফাইনালি এখানে একটা ক্লোজ সেকশন আছে, এটার কাজ আমি দেখিয়ে দিব। ওকে ওকে ডান। সো আমি দেখেন আমি কিছু একটা লিখলাম, কিছু একটা লিখলাম বলতে লাইক আমি কিছু একটা লিখছি, সামথিং ইজ রাইটিং। ওকে, সো
এটা লিখলাম, লিখার পরে যদি আমি চাচ্ছি যে এরকম আরও কিছু ডাটা আমি লিখলাম, লাইক র্যান্ড আর এনডি র্যান্ডম। সো আমার কিছু ডাটা আছে, এই ডাটাগুলো আমি চাচ্ছি যে সেভ করব, আমার ফাইলটাকে সেভ করতে হবে। তাহলে কিন্তু আমরা সেভ দুইটা জায়গায় করতে পারি, একটা হচ্ছে এখান থেকে সেভ করতে পারি, অথবা ফাইল মেনু থেকে আমরা সেভ করতে পারি। সো আমি যদি ফাইল মেনু থেকে সেভ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, সেভ বাটন যে অপশনটা আছে এই ন্যাব বারের ভিতরে, যে সেভ বাটনটা আছে, এটাতে আমাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর আমি আরেকটা স্ক্রিনে চলে দেখতে পারবো এই সাইড স্ক্রিন থেকে। ওকে, সো আমরা এখানে যে বিষয়টা দেখব সেটা সেভ। হ্যাঁ, আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর দেখেন একটা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। অথবা যদি আমরা এখানে আসি, এখানে সেভ বাটনে ক্লিক করলে দেখেন একটা স্ক্রিনে চলে যাচ্ছে। সো এখানে এসে আমি একই স্ক্রিনে কিন্তু চলে আসলাম। সো আপনি চাইলে এখানেও করতে পারেন, চাইলে এখান থেকে সেভ বাটনের মাধ্যমে ফাইল মেনু থেকে সেভে আসবেন, সেভে এসে এখানে ক্লিক করলে আপনি সেম স্ক্রিনটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখন এখানে যে কাজটা আপনাকে একটু গুরুত্ব সহকারে করতে হবে, যে আমি ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছি এই মুহূর্তে, একজাক্টলি আপনার ডেস্টিনেশন আপনাকে এখানে ফিক্সড করে দিতে হবে, যে আপনার ফাইল ডেস্টিনেশনটা কোথায় হবে, তো ফাইলটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন সেইটা। সো এক্ষেত্রে আপনাকে ব্রাউজে ক্লিক করে আপনাকে বলে দিতে হয় যে আমি কোথায় সেভ করব। যখন আমি ব্রাউজে ক্লিক করলাম, তখন দেখেন একটা এখানে ডায়লগ বক্স আমরা পেয়ে গেছি। এই ডায়লগ বক্সে আপনাকে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফাইল নেমটা। ফাইল নেমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি এখানে যেই ফাইল নেমটা এখানে দিবেন, সেই ফাইল নেমটাই ওখানে শো করবে। ঠিক আছে, আপনার ফাইল নেমটা এখানে তৈরি হবে। সো আমরা এখানে লিখে দিচ্ছি যে এমএস A2 জেড অফিস প্রোগ্রাম। ওকে, অফিস প্রোগ্রাম A to Z, রাইট। ওকে, জাস্ট আমি একটা ফাইল নাম দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট এখানে যাচ্ছি কোথায় সেভ করবো। এই মুহূর্তে দেখেন এখানে ডিফল্ট অবস্থায় একটা লোকেশন দেওয়া আছে, যেটা কিনা রিয়াদ মাহবুব থেকে ডকুমেন্টস নামে একটা ফাইল। সো আপনি চাইলে যদি এখানে কোনো কিছু লোকেশন ফিক্স না করে দেন, বা ডেস্টিনেশন যদি আপনি চেঞ্জ না করে দেন, তাহলে বাই ডিফল্ট এখানে সেভ হবে। বাট আপনি চাচ্ছেন যে আমি ডেস্কটপে সেভ করব, তাহলে ডেস্কটপে গিয়ে আপনি সেভ করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি চাচ্ছেন যে অন্য কোথাও সেভ করবেন, লাইক এখান থেকে লোকাল ডিস্ক, অথবা আমি আদার্স আমার কম্পিউটার কোনো ড্রাইভে, নির্দিষ্ট ড্রাইভে সেভ করব, দেন আপনি এখানে গিয়ে সেই লোকেশন বা অনুযায়ী সেভ করে দিতে পারেন। ঠিক আছে, সো আমি নর্মালি ডেস্কটপে ফাইলটা সেভ করে রাখি। সো ডেস্কটপে গিয়ে আমি যখন সেভ বাটনে ক্লিক করব, তখন আমার ফাইলটা ডেস্কটপে গিয়ে এখানে আমার ফাইল নেমটা এটা, এবং দেন আমি আরেকটা বিষয় এখানে বলতে চাই, সেটা হচ্ছে সেভ এজ টাইপ, যে ওয়ার্ড ডকুমেন্ট টাইপ। যেহেতু আমার এমএস ওয়ার্ড আমি কাজ করব, সেটা ডকুমেন্ট টাইপটা অবশ্যই ওয়ার্ড হবে। সো ওয়ার্ডের পাশাপাশি আপনি চাইলে এখানে পিডিএফে সেভ করে রাখতে পারবেন, চাইলে আদার্স কোনো ফাইল আছে প্লেন টেক্সট, এটাতে আপনি সেভ করতে পারবেন। ঠিক আছে, সো আমার যেহেতু ওয়ার্ড ফাইল নিয়ে কাজ করব, সেক্ষেত্রে ডেফিনেটলি ওয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ ডক্স এই ফরম্যাটে আমি সেভ করতে চাচ্ছি আমার ফাইলটা, তাহলে আমি এটাতে সেভ করে রাখবো। ওকে, সো দেন আমি সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি, আমি যেটা শুরুতে বলেছিলাম টাইটেল বার, এই টাইটেল বারে কিন্তু আমার ফাইল নেমটা শো করেছে। ওকে, সো এখন আমরা এই ফাইলটাকে একটু ফাইল মেনু থেকে যদি আমরা ক্লোজ করে দেই, তাহলে দেখেন এই মুহূর্তে আমার ফাইলটা ক্লোজ আছে। সো আমি একটু ফাইলটা ওপেন করতে চাচ্ছি, তাহলে আমাকে ফাইল মেনুতে যেতে হবে, গিয়ে আমাকে ওপেন নামে একটা অপশন আছে। সো ওপেনে গিয়ে দেখেন আমি রিসেন্ট যে ডকুমেন্টস আছে, সো এখানে কিছু ফাইল, আমি যে ফাইলগুলো রিসেন্ট কাজ করেছি সে ফাইল নেমগুলো এখানে দেখতে পাচ্ছি। তো শুরুতেই প্রথম যে ফাইলটা A to Z অফিস প্রোগ্রাম, সো এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমি ফাইলটা পেয়ে যাব। সো ভিউয়ার্স, এখান থেকে একটা অপশন যে আপনি চাইলে এভাবে ওপেন করতে পারেন। আদারওয়াইজ যদি কখনো এখানে না থাকে, লাইক আমি এখানে নাই, কারণ আমরা এখানে নাই, আমার ফাইলটা এখান থেকে নাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ওপেন করার জন্য জাস্ট কম্পিউটার যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে ব্রাউজে যদি আমরা যাই, গিয়ে আমরা ডেস্কটপ থেকে জাস্ট আমাদের A to Z যে ফাইলটা আছে, আমরা এই ফাইলটাকে ডিফাইন করে ওপেনে ক্লিক করলে
জাস্ট আমরা সেভ করা ফাইলটা ওপেন করতে পারবো। তাহলে কিন্তু আমরা ফাইল অপশন থেকেই যে ফাইল মেনু অপশনটা আছে এখান থেকে আমরা যে বিষয়টা দেখে নিলাম সেটা হচ্ছে যে ওপেন, দেন সেভ, দেন এখানে ক্লোজ। ওপেনের মাধ্যমে আমরা সেভ করা ফাইল ওপেন করতে পারি। সেভের মাধ্যমে কিন্তু আমরা কোনো একটা ফাইল নতুন করে সেভ করতে পারি যেটা পূর্ববর্তী কখনো সেভ করা হয়নি। আর ক্লোজ হচ্ছে যে ফাইল আমার এক্সিস্টিং যে ফাইলটা আমি এই মুহূর্তে অ্যাপ্লিকেশনে রান আছে বা ওপেন আছে সেটাকে যদি আমরা ক্লোজ করে দিই তাহলে আমার অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাচ্ছে। সরি, অ্যাপ্লিকেশন না, আমার ফাইলটাকে এই মুহূর্তে ইনিশিয়ালি ক্লোজ হয়ে যাচ্ছে। সো এটা আমরা দেখে নিলাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা দেখব, নিউ। নিউ এর কাজটা কি? সো নিউ এর মাধ্যমে আমরা যেটা করব, লাইক নতুন করে একটা ফাইল, সম্পূর্ণ নতুন একটা ফাইল আপনি জেনারেট করতে পারবেন। হ্যাঁ, লাইক আপনি চাচ্ছেন যে আপনি আলাদা একটা ফাইল জেনারেট করবেন, তাহলে নিউ এ এসে জাস্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্রিয়েট করলে আপনি নতুন করে একটা ফাইল পেয়ে যাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা পূর্ববর্তী যে ফাইলটাতে ছিল এই ফাইলে আমরা নাই। সো আমরা একদমই সম্পূর্ণ নতুন করে একটা ফাইলে আছি। সো এই মুহূর্তে যদি আমাকে সেভ করতে হয়, আমাকে আগের মতো করে ফাইলে গিয়ে সেভ, দেন আমাকে কোথায় সেভ করবো সেই বিষয়টা আমাকে এখানে বলে দিতে হবে। আর আরেকটা বিষয় এখানে আমাকে যেটা দেখাতে হবে আপনাদেরকে, গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সেভ এজ। তো তার আগে আমি এখানে কিছু ডাটা লিখে নিই, লাইক আমি কিছু একটা ডাটা লিখে নিলাম, জাস্ট র্যান্ডম অথবা লরেম ইকুয়াল দিয়ে আপনি লরেম। তো লরেমের মাধ্যমে আমরা যেটা করতে পারি, র্যান্ডম কিছু ডাটা নিতে পারি। সো এখানে গিয়ে আমি সেভ করব। তো এখানে সেভের পরে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যে সেভ অ্যাজ। তো আমি এখানে সেভ করলাম, লাইক আমি এটাকে সেভ করে জাস্ট এই নামে আমি সেভ করে দিচ্ছি, অথবা আমি সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব, সেকেন্ড টপিক, দেন আমরা ডেস্কটপ, অথবা আপনি চাইলে আদার্স কোনো লোকেশনে দিতে পারেন। আমি ডেস্কটপ দিয়ে রাখি, দেন সেভ বাটনে আমরা ক্লিক করে নিচ্ছি। সো ক্লিক করার পর আমি যে বিষয়টা এখানে দেখতে পারলাম সেটা হচ্ছে যে আমরা একটা ফাইল সেভ করে নিলাম। সেভ করার পরে আমি চাচ্ছি যে সেই ফাইলটা আমি আলাদা নামে সেভ করব, অর্থাৎ এক্সিস্টিং যে ফাইলটা আছে এটা এই মুহূর্তে সেকেন্ড টপিক নামে আছে। সো আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে সেভ অ্যাজের বিষয়টা। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সেভ অ্যাজ। তো সেভ অ্যাজের বিষয়টা হচ্ছে সেভ এবং সেভ অ্যাজ, এটা আমরা কখন কোনটা ব্যবহার করব। যদি আমার এরকমটা হয় যে আমার যে ফাইল নিয়ে কাজ করতেছি বা আমি নতুন যে ফাইলটা ওপেন করলাম সেই ফাইলটা আমি কখনোই সেভ করিনি অথবা পূর্ববর্তী কখনোই সেভ করা হয়নি, সেই ক্ষেত্রে আমি যদি সেভ করতে চাই তাহলে আমাকে সরাসরি ফাইলটা সেভ করতে হবে। এখন সেভ অ্যাজ দিয়ে হবে কি না, হ্যাঁ, সেভ অ্যাজ দিয়েও কিন্তু আমি সেম কাজটাই ডান করতে পারবো, বাট হ্যাঁ, এখানে সেভ অ্যাজের মাধ্যমে এক্সট্রা কিছু ডিফারেন্ট আপনি কাজ করতে পারবেন যেটা কিনা সেভের মাধ্যমে পসিবল না। সো যেমনটা আমি বলতে চাই যে দেখেন এখানে আমরা সেকেন্ড টপিক নিয়ে আমি বিষয়টা দেখিয়েছি যে সেকেন্ড টপিক যে অপশনটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এরকম হয় যে আমরা অনেক সময় অফিসিয়ালি যখন কাজ করি যে একই ফাইল, আমি যে ফাইলটা ওপেন করেছি সেই ফাইলটা আমাকে কিছু আপডেট করতে হবে। হ্যাঁ, লাইক আমি এখানে কিছু আপডেট বলতে আপনি চাইলে সংযোজনও করতে পারেন, আবার চাইলে কিছু বাদ দিতে পারেন। সো আমি জাস্ট যোগ করে দিচ্ছি এখানে র্যান্ড, ওকে। সো কিছু ডাটা আমি যোগ করলাম, অথবা আমি হ্যাঁ কিছু ডাটা আমি যোগ করলাম। যোগ করার পর আমি চাচ্ছি যে আমি যে ডাটাগুলো যোগ করলাম সেটা পূর্ববর্তী ফাইলে সেভ হবে না, অর্থাৎ এই মুহূর্তে সেকেন্ড টপিক যে ফাইলটা আছে এই ফাইলে সেভ হবে না। আমি চাচ্ছি যে এই আপডেট ডাটাটা আমি আলাদা নামে ফাইলটাকে সেভ করব। সেক্ষেত্রে আমি যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফাইলটা আগের ফাইলের সাথে মার্জ হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড টপিক যে ফাইলটা আছে সেই ফাইলের সাথেই মার্জ হয়ে যাবে। সো ডিফারেন্ট কোনো ফাইল এখানে জেনারেট হবে না। বাট আমি যদি চাচ্ছি যে ডিফারেন্ট একটা ফাইল জেনারেট করব তাহলে আমাকে অবশ্যই মাস্ট বি আপনাকে সেভ অ্যাজ ব্যবহার করতে হবে। তো সেভ অ্যাজে কাজ হচ্ছে আপনি একই ফাইল আপনি ভিন্ন নামে সেভ করতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে এসে আমি ফাইল ভিন্ন নামে সেভ করে রাখি, যে সেভ অ্যাজে গিয়ে আমি কম্পিউটার থেকে ব্রাউজ
ব্রাউজে গিয়ে আমি লাইক চাচ্ছি যে এখানে সেকেন্ড টপিক আপডেট, সো আমি আপডেট চাচ্ছি, আপডেট, ওকে আপডেট। এখানে যে বিষয়টা আমি দেখিয়ে দিলাম যে সেকেন্ড টপিকের একটা আপডেট একটা ফাইল আমাকে জেনারেট করে দাও, সো আমি ডেস্কটপ দেন ওকে। এখন আপনাদের কোশ্চেন হতে পারে তাহলে কি আগের ফাইলটা নেই? হ্যাঁ, গুড কোশ্চেন। সো আগের ফাইলটা কিন্তু আছে, যেমন এখানে আমরা সেকেন্ড টপিক পেয়ে যাচ্ছি, দেন এখানে সেকেন্ড টপিক আপডেট। সো আমি দুইটা ডিফারেন্ট ফাইল পেয়ে গেলাম। সো এই মুহূর্তে আমি যদি লাইক সেকেন্ড টপিক আপডেটে আছি, সো আমি চাচ্ছি যে সেকেন্ড টপিকটা ওপেন করব, তাহলে সেকেন্ড টপিকে যদি যাই তাহলে এই মুহূর্তে আমরা কিন্তু সেকেন্ড টপিকটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি একই ফাইল আমি আপডেট করে আলাদা নামে সেভ করতে পারি, কিসের মাধ্যমে? সেভ অ্যাজের মাধ্যমে। ঠিক আছে, সো আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছেন। ওকে, সো এটার আরেকটা কাজও আপনি করতে পারেন, জাস্ট লোকেশন পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় আপনাদের বলে দেই, সেটা হচ্ছে যে আপনার অনেক সময় এরকম করতে হয় যে আপনি ফাইলটাকে প্রোটেক্ট করতে চাচ্ছেন, যে আমি যে ফাইলটা প্রোটেক্ট করব সে প্রোটেক্ট করার জন্য কিন্তু পাসওয়ার্ড সেট করতে হয়। হুম, তো পাসওয়ার্ড সেট করতে ধরেন আমি চাচ্ছি যে সেকেন্ড টপিক যে ফাইলটা আছে এই ফাইলটাতে আমি পাসওয়ার্ড সেট করব, অর্থাৎ আমি চাচ্ছি আমি এমন একটা পিসি ব্যবহার করি যে পিসিটা কিনা সবাই ব্যবহার করে। সো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার পার্সোনাল কিছু সিকিউরিটি প্রাইভেসি ব্যাপার আছে। সো এই প্রাইভেসির জন্য আমি আমার ফাইলগুলোতে, অর্থাৎ ফাইলগুলো তো প্রোটেক্ট করতে চাই কোনো একটা সফটওয়্যার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে। সেক্ষেত্রে আপনি অনেক ইজিলি এই কাজটা করতে পারেন। সেটা আমি সেভ দিয়ে করলে এই মুহূর্তে হবে না, সেভ অ্যাজের মাধ্যমে আমি করব। তো সেভ অ্যাজ দিয়ে কম্পিউটার থেকে ব্রাউজে গিয়ে দেখেন আমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। সো স্ক্রিনে এসে জাস্ট এখানে টুলস নামে একটা পাবেন। হ্যাঁ, তো দেখেন একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই যে সেভ অ্যাজ নামে যে পেজটা আমি পেয়ে যাচ্ছি, এই পেজটা কিন্তু সেভের মাধ্যমে ক্লিক করলে এই মুহূর্তে আমি কখনো রিটার্ন পাবো না, অর্থাৎ নিয়ে আসতে পারবো না। হ্যাঁ, সো আমাকে নিয়ে আসার জন্য ডেফিনেটলি সেভ অ্যাজ থেকে ব্রাউজে ক্লিক করতে হবে, তারপর আমাকে একটা মেথড শেষ থ্রো করবে। সো আমি এখানে এসে জাস্ট ফাইল নেমে গেলাম, ফাইল নেমে গিয়ে দেখেন টুলস নামে একটা অপশন, এখানে যে ডায়লগ বক্স, এখানে টুলস নামে একটা অপশন পাচ্ছে, অপশন গিয়ে জেনারেল অপশন। সো জেনারেল অপশনে গিয়ে আমি পাসওয়ার্ডটা সেট করে দিই 123, জাস্ট আমি এখানে 123 দিয়ে আমি যদি এই মুহূর্তে ওকে বাটনে ক্লিক করি, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে 123, দেন ওকে 123, ওকে ফাইনালি সেভ বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, এখন যদি আমি ফাইলটাকে ক্লোজ করি, ক্লোজ করে যদি আমি ফাইলটা ওপেন করি, লাইক আমি দুইটা ফাইলই ক্লোজ করে রাখি, ওপেনে গিয়ে এখান থেকে আমার সেকেন্ড টপিকটা ওপেন করি, তাহলে দেখেন আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমার পাসওয়ার্ড এখানে দিতে হবে। সো পাসওয়ার্ড যদি আমি না দিতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি আমার ফাইলটাকে রিট্রিভ করতে পারবো না, রিকভার করতে পারবো না। সেক্ষেত্রে আমি ফাইলটাতে আমার পাসওয়ার্ড যে পাসওয়ার্ড সেট করা ছিল সেই পাসওয়ার্ডটা আমি সেট করে আমার ফাইলটা পেয়ে যাব। ওকে, সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আপনাদের অনেক সময় প্রয়োজন হতে পারে। হ্যাঁ, আরেকটা বিষয় আমি যেটা দেখে দেবো সেটা হচ্ছে যে প্রিন্ট ফাংশন। সো প্রিন্ট ফাংশনে আমাদের কাজ করতে হয়। হুম, সো এই প্রিন্ট ফাংশনের যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে প্রিন্ট, আমরা অনেক সময় অনেক ফাইলই প্রিন্ট করে থাকি। তো প্রিন্ট সেকশনে গিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের। হ্যাঁ, ধরেন আমি এই ফাইলটাকে প্রিন্ট করতে চাচ্ছি। তো প্রিন্ট করার ক্ষেত্রে কিছু অপশন বা সেটিং আছে যেগুলোকে আপনাদের শুরু জানা অনেকটা জরুরি। হ্যাঁ, আমরা যারা বিভিন্ন অফিসে কাজ করি, বিশেষ করে যারা প্রফেশনাল, তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সো আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের। যখন আমরা কোনো ফাইলটাকে প্রিন্ট করবো, লাইক আমি এই ফাইলটাকে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে ফাইল মেনুতে যাব, গিয়ে প্রিন্টে গিয়ে আমরা এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাকে অবশ্যই জানতে হয়। হ্যাঁ, সো প্রথমত আমি আলোচনা করি প্রিন্টার, এইটা এই সেকশনটা নিয়ে আমি কথা বলি। প্রিন্টারটা কি, হোয়াট ইজ প্রিন্টার? প্রিন্টার আমরা যেটা জানি যে কোনো একটা সফট ফাইলকে যদি আমি হার্ড ফাইল আকারে পেতে চাই,
অর্থাৎ যেটা কিনা আমি টাচ করতে পারবো, হ্যাঁ, যেটা কিনা আমি দেখতে পারবো, যেটা কিনা আমি ধরতে পারবো, এরকম ফাইল আমি পেতে চাই, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, প্রিন্টের মাধ্যমে সেটা বের করতে হবে। সো এটার জন্য আমাকে প্রিন্টারটা অবশ্যই নিডেড। তো আপনি যে পিসিতে প্রিন্ট করবেন, যেই প্রিন্টারটা ব্যবহার করবেন, সেই প্রিন্টার, ধরেন আপনি পিসি থেকে কোনো একটা ফাইলকে প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে প্রথমত যেটা প্রয়োজন, আপনার পিসিতে একটা প্রিন্টার সেট আপ রাখতে হবে। হ্যাঁ, প্রিন্টার সেট আপ যদি না থাকে তাহলে এটা কখনোই পসিবল না। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, ইনস্টল প্রিন্টার ইনস্টলমেন্ট, যেটা প্রিন্টার ইনস্টল সেট আপ করে দেন আপনি আপনার এই সুবিধাটা ফ্যাসিলিটিটা নিতে পারবেন। সো এখানে আমরা যেটা করব, প্রিন্টারে গিয়ে আমি অনেকগুলো প্রিন্টারই দেখতে পারবো। সো যে প্রিন্টারটা আপনার সেট করা আছে, লাইক আমি ধরে নিচ্ছি আমার পিসিতে এই প্রিন্টারটা সেট আপ করা আছে, তাহলে আমি এই প্রিন্টারটা এই মুহূর্তে সেট করে দিব। সো এখানে ড্রপ ডাউন মেনুতে গিয়ে আপনি আপনার যে প্রিন্টার কোম্পানি আছে, সো আমার এই মুহূর্তে আমার পিসিতে কোনো প্রিন্টার নাই, যার কারণে কোনো নেম এখানে দেখতে পাচ্ছি না। সো এখানে গিয়ে জাস্ট আপনি কাইন্ডলি যেটা করবেন, আপনার কোম্পানি অথবা আপনার পিসিতে যে প্রিন্টারটা সেট আপ দেওয়া আছে সেই নামটা এখানে শো করবে। লাইক আমি ধরে নিচ্ছি এটা আমার প্রিন্টার, সো আমি এটা সেট করে এভাবে সিলেক্ট করে দিতে হবে প্রথমত। দিয়ে আমার এখানে নিচে কিছু সেটিংস প্যানেল আছে, সেটিংস প্যানেলে কিছু কাজ আছে, যেমন প্রিন্ট অলে কাজ কি? প্রিন্ট অল হচ্ছে, যদি আপনি এই মুহূর্তে প্রিন্ট অল দেওয়া থাকে, তাহলে আপনি আপনার ফাইলে এই মুহূর্তে আমার একটা পেজ আছে। সো আমার যদি একাধিক পেজ থাকে, ধরেন 1 পেজ, 2 পেজ, 3 পেজ বা 10 পেজ বা 20 পেজ বা 100 পেজের যদি আমি কোনো ফাইল জেনারেট করি, তাহলে আমি যদি অল লেখা থাকে তাহলে সবগুলো ফাইলই কিন্তু প্রিন্ট হবে। ঠিক আছে? আর যদি আপনি চাচ্ছেন যে না, আমি কিছু নির্দিষ্ট পেজ প্রিন্ট করব, তাহলে আপনাকে পেজেস যে সেকশনটা আছে এখানে আপনাকে বলে দিতে হবে। লাইক আমি চাচ্ছি আমার পিসিতে আমার যে ফাইলটা আছে, ফাইলে 20 পেজের একটা ফাইল আছে। সো আমি চাচ্ছি 10 থেকে 15 পর্যন্ত যে ফাইলটা আছে সেটা প্রিন্ট করার জন্য। তাহলে 10 থেকে 15 মাঝখানে হাইফেন দিয়ে দিলে আপনার এই নির্দিষ্ট পেজগুলো আপনার প্রিন্ট হবে। আদারওয়াইজ কোনো পেপার প্রিন্ট হবে না আপনার সাব ফাইল থেকে। ঠিক আছে? আর একটা, আমরা অনেক সময় এরকম চাই যে কিছু একটা নির্দিষ্ট পেজ যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কি করব? তাহলে কোনো নির্দিষ্ট পেজ প্রিন্ট করতে হলে আপনার প্রিন্টার যে পেজটা প্রিন্ট করতে চাচ্ছেন সেই পেপার নেমটা এখানে দিতে হবে, যে আমি 1 নাম্বার পেপারটা প্রিন্ট করব নাকি 2 নাম্বার পেপার। তাহলে আপনি এখানে 2, 3, যেমন আমি এখানে দিয়েছি অলরেডি 5, তার মানে আমি টোটাল 20টা পেজ থেকে আমি 5 নাম্বার যে পেজটা আছে শুধুমাত্র সেই পেজটাই আমি প্রিন্ট করব। ঠিক আছে? সো আপনি যদি একাধিক পেজ দেন তাহলে অবশ্যই কমা দিয়ে ডিফারেন্ট পেজ দিতে পারেন, যেমন 8, লাইক এখানে 3, লাইক এখানে আপনি চাচ্ছেন 12। সো এইভাবে আপনি ডিফারেন্ট পেজ নাম্বার দিতে পারেন, শুধুমাত্র ওই পেজগুলি প্রিন্ট হবে। সো এটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয়, আমরা অনেক সময় প্রিন্ট কারেন্ট পেজ একটা বিষয় দেখে থাকি। সো প্রিন্ট কারেন্ট পেজ যে অপশনটা, সেটা হচ্ছে যে আমি লাইক আমার অনেকগুলো পেজ আছে, ধরে নিচ্ছি আমার অনেকগুলো পেজ আছে, আমি অনেকগুলো পেজ নিয়ে নিই। দেখুন, একটু যদি লক্ষ্য করেন, আমার এখানে একটু শো করতেছে পেজ নাম্বার 3 অফ 3। হ্যাঁ, তার মানে আমি 3 নাম্বার পেজে আছি এই মুহূর্তে। যদি আমি কারেন্ট পেজ হিসেবে পেতে কাউকে ডিফাইন করতে চাই, তাহলে কিন্তু এইখানে যেটা শো করবে সেটাকে আমাকে কারেন্ট পেজ হিসেবে ডিফাইন করতে হবে। লাইক আমি চাচ্ছি আমার পেজে 3টা পেজ আছে, আমি শুধুমাত্র 2 নাম্বার পেজটাকে প্রিন্ট করবো। ধরেন এখানে আমি কিছু একটা ডাটা লিখলাম, RAND, ওকে, নাইস। সো আমি চাচ্ছি 3 নাম্বার পেজের ডাটাটা আছে, 2 নাম্বার পেজের যে ডাটাটা আছে সেটাকে আমি প্রিন্ট করব। তাহলে একটা নির্দিষ্ট পেজ, এই মুহূর্তে এটি হচ্ছে কারেন্ট পেজ। সো আমি এটাকে যদি ফাইল মেনু থেকে প্রিন্টে যাই, প্রিন্টে গিয়ে যদি আমি এটাকে কারেন্ট পেজ হিসেবে দিই, তাহলে দেখেন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 2 নাম্বার পেজ। সো আপনি চাইলে 3 নাম্বার পেজ বা চাইলে 1 নাম্বার পেজ হিসেবে কারেন্ট পেজটা রাখতে পারেন, যে এই মুহূর্তে এটা কারেন্ট পেজ। সো তাহলে এটাই প্রিন্ট হবে। ওকে, সো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদের। আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে প্রিন্ট অন সাইডেড। সো
সো আমরা অনেকেই জানি যে অনেক প্রিন্টারে কিছু ফাংশনালিটি থাকে যে আমরা চাইলে অন সাইড প্রিন্ট করতে পারি, চাইলে টু সাইড প্রিন্ট করতে পারি। সো এখানে আমরা অন সাইড টু সাইডটি যদি থাকে তাহলে আপনি প্রিন্ট করতে পারবেন। হ্যাঁ, সো এটা কিন্তু অবশ্যই ডিফাইন করবে যে আপনার প্রিন্টারের সেই ফাংশনালিটি আছে কিনা বা ক্যাপাবিলিটি আছে কিনা যে টু সাইড প্রিন্ট করা। যদি টু সাইড প্রিন্ট করার ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনি এখানে টু সাইড প্রিন্ট করতে পারবেন। আর যদি আপনি ম্যানুয়ালি প্রিন্ট করতে চান তাহলে যেটা করতে হবে, প্রথমত আপনি ওয়ার্ড পেজ, যেমন আপনার 5টা পেজে একটা ফাইল আছে, প্রথমে 1 3 5, দেন আপনি সেগুলো আবার উল্টে 3 2 এবং 4, হ্যাঁ, সেকেন্ড টাইমস আপনি যেটা করবেন, লাইক আমি 5টা পেজে একটা ফাইল আছে, সো আমি চাচ্ছি শুধুমাত্র ওয়ার্ড পেজের যে পেপারগুলো আছে সেগুলো প্রিন্ট করব, তাহলে 1 3 5 এইভাবে দিতে পারি। এবং সেকেন্ড টাইমস আমি যেটা করব, এটা চেঞ্জ করে 2, দেন এখানে আমি 4 দিয়ে দেব, তাহলে যেটা হবে বোথ সাইড প্রিন্ট হবে। অবশ্যই আপনাকে পেপারটা ওই 3টে পেপারই চেঞ্জ করে দিতে হবে। ওকে, আর একটা বিষয় যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে যে এখানে কলাটেড নামে একটা বিষয় আছে। সে কলাটেডটা, হোয়াট ইজ কলাটেড, এখানে কলাটেড অ্যান্ড আনকলাটেড। হ্যাঁ, সো কলাটেড বিষয়টা কি, যে আমরা যখন একটা ফাইলকে প্রিন্ট করি, একটা ফাইলে যদি 5টা পেজ থাকে, তাহলে আমি চাচ্ছি যে আমি এখানে কপি নিব, লাইক আমি 5 কপি, হ্যাঁ, সো 5 কপি নিব। সো 5 কপি নিলে যেটা হবে যে আমার টোটাল পেজ হবে কয়টা, আমি অল পেজ যদি প্রিন্ট করি তাহলে টোটাল পেজ হবে আলটিমেটলি 5টা পেজে যদি একটা ফাইল থাকে তাহলে 5 5 25 হবে, 25টা পেজ হবে। এখন যদি কলাটেড দেওয়া থাকে তাহলে কি করবে, সে একটা ফাইলের সে 1 থেকে 5 পর্যন্ত কমপ্লিট করবে, দেন আবার সেকেন্ড ফাইলে 1 থেকে 5 পর্যন্ত কমপ্লিট করবে, দেন আবার থার্ড ফাইল বলতে কপি ফাইলের 1 থেকে 5 পর্যন্ত কমপ্লিট করবে। এভাবে সেই 50 নাম্বার কপিটা সে কমপ্লিট করবে। ঠিক আছে, সো এটা হলো কলাটেড বিষয়। আর যদি আমি আনকলাটেড দেই তাহলে যেটা হবে যে আমি 5টা ফাইলের 5টা কপি, হ্যাঁ, আলটিমেটলি 5 ফাইল বলতে 5 কপি, যেটা বোঝানো 5টা কপি, 5টা ফাইলের সে 1 নাম্বার পেজটাকে আমার 1 নাম্বার পেজটাকে সে কমপ্লিট করবে। 1 1 1, অর্থাৎ আমি যদি একটা ফাইল যদি প্রিন্ট করি তাহলে একটা ফাইলে যদি 5টা পেজ থাকে এবং 5টা কপি নিতে চাই তাহলে প্রথমে সে 1 1 1 করে 5টা কমপ্লিট করবে, দেন আবার 2 2 2 2 এভাবে 5টা, দেন 3 3 3 এভাবে, দেন 4 4 4, দেন 5 5 5 এভাবে সে কমপ্লিট করবে। সো এটাকে বলা হয় আনকলাটেড। সো আমরা এখানে নর্মালি কলাটেডই ব্যবহার করব। ওকে, এরপরে আসি আরেকটা বিষয়, সেটা ওরিয়েন্টেশনটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি যদি পেজটা ওরিয়েন্টেশন সাধারণত দুইভাবে আমরা করে থাকি, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা ল্যান্ডস্কেপ। সো পোর্ট্রেটটা সাধারণত ভার্টিক্যালি হয়, যেটা কিনা আমরা বিভিন্ন লেটার পেপার আমরা দেখে থাকি বা বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট আছে সেগুলো কিনা আমরা ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট রাখতে হয়, এবং কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলোকে আমরা ল্যান্ডস্কেপ, যেমন আমরা অনেক সময় কিছু টেবিল ডিজাইন করে থাকি, টেবিল ডিজাইনের ক্ষেত্রে আমার পেজটাকে ল্যান্ডস্কেপে নিতে হয়। আবার অনেক সময় কিছু নোটিশ থাকে যেগুলো আমরা রুটিন থাকে যেগুলো আমরা ল্যান্ডস্কেপে ব্যবহার করে থাকি। হ্যাঁ, সো আপনি চাইলে এখানে ফাইলটা এখানে ওরিয়েন্টেশনটা পরিবর্তন করতে পারবেন সুন্দরভাবে। ওকে, সো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে লেটারটা হচ্ছে একটা পেপার সাইজ, যে আপনি আপনার যে পেপারটা প্রিন্ট করতেছেন সেই পেপারটা আদৌ আপনার প্রিন্টারে যে পেপারটা অলরেডি প্রোভাইড করা আছে সেই পেপারের সমপরিমাণ কিনা বা সমতুল্য কিনা। হ্যাঁ, যদি আপনি এখানে লেটার পেপার প্রিন্ট করেন বা পেপারে যদি প্রিন্টারে যদি A4 পেপার দেওয়া থাকে তাহলে আমার যেটা হবে যে ডাটাটা হয়তো বা কম বেশি হতে পারে বা কেটে যেতে পারে, কিছু অংশ কেটে যেতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হবে যে আপনার প্রিন্টারে যে পেপারটা আছে সেই পেপারটা এখানে সেট আপ করে দিবেন। সো প্রিন্টারে যদি A4 পেপার থাকে তাহলে আপনি এখান থেকে এসে জাস্ট A4 পেপারটা সিলেক্ট করে দিবেন। প্রিন্টারে যদি লেটার পেপার থাকে তাহলে আপনি ফার্স্ট অফ অল লেটার পেপারটা এখানে সিলেক্ট করে দিবেন। সো এগুলো হচ্ছে মূল বিষয়। আর একটা বিষয় যেটা হচ্ছে নর্মাল মার্জিন, যে আমাদের পেজটা যদি মার্জিন একটু বেশি রাখতে চাই তাহলে আমরা এখানে মার্জিনটা রেখে দেব, লাইক আমরা মার্জিনটা বেশি। সো মার্জিনটা এই মুহূর্তে কমে আসছে। যদি আমরা মার্জিনটা একটু বেশি রাখতে চাই, লাইক আমরা এই পরিমাণ মার্জিন ব্যবহার করতে চাই, তাহলে দেখেন আমার পেজের এই অংশটুকু
কিন্তু বাদ থাকবে বা এই অংশটুকু প্রিন্ট হবে না। যতটুকু আমি অংশ কন্টেন্ট দেখতে পাচ্ছি এতটুকুই, অর্থাৎ আমার কন্টেন্ট এরিয়াটা, অর্থাৎ আলটিমেটলি কন্টেন্ট এরিয়াটা বা স্পেসটা এটা কিন্তু অনেকটা ছোটো হয়ে যাবে যদি আমি মার্জিন বাড়িয়ে দিই। আর মার্জিন যদি একটু কমিয়ে দেই, লাইক এখানে কমিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার ভেতরে যে কন্টেন্ট স্পেস সেটা কিন্তু বাড়িয়ে যাবে। সো নর্মাল অবস্থায় যেটা থাকে সেটা হচ্ছে 1 ইঞ্চি, চতুর্দিকে 1 ইঞ্চি থাকবে। সো আপনি 1 ইঞ্চি রাখবেন। ফাইনালি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলেই আপনার সেট আপ অনুযায়ী আপনি যে সেটিংস সেট আপ দিয়েছেন সেই অনুযায়ী আপনার ফাইলটা প্রিন্ট হবে। ঠিক আছে? সো এটা ছিল প্রিন্ট সেকশনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আমরা তাহলে যে বিষয়টা দেখে নিলাম যে নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট এবং এখান থেকে আমরা ক্লোজের বিষয়টা দেখিয়ে নিলাম। ওকে, সো এটা ছিল সেকেন্ড টপিক। আমরা থার্ড টপিকের বিষয়টা আমরা দেখব, সেটা হচ্ছে আমরা এই যে হোম মেনু থেকে কিছু কথা বলবো, মেনু বার নিয়ে আমি কিছু কথা বলবো। এটা হচ্ছে থার্ড টপিক নিয়ে আমি একটু আলোচনা করব। ওকে, সো এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনসার্ট হোম মেনু থেকে। সো এই পার্টে আমরা যেটা দেখবো, হোম পার্টের যে বিষয়টা সেটা আমরা দেখে নেব, মেনু পার্টের যে বিষয়টা সেটা আমরা দেখে নেব। ঠিক আছে? সো শুরুতে আমি হোম মেনুর যে বেসিক টুলসগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। আর একটা বিষয় আমি একটু বলে রাখি আপনাদের, যে আমরা যে টুলসগুলো দেখিয়ে দেব সেটা বিশেষ করে ইম্পর্টেন্ট যে টুলসগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দেব, যে যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে অনেকটাই প্রয়োজন আছে। হ্যাঁ, অনেক সময় আমরা যতগুলো টুলস আছে এই টুলসগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হবে না। যেগুলো অপ্রয়োজনীয় টুলস সেই টুলসগুলো আমি অ্যাভয়েড করব। বাট যে টুলসগুলো দেখিয়ে দেবো সেগুলো অবশ্যই আপনাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর আমি মনে করি যে এটা প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে আয়ত্তে আসতে হবে। সো আমরা যারা একদমই অ্যাডাল্ট কিছু পার্সন আছি, হ্যাঁ, অনেক সময় আবার এরকম থাকে ইয়াং কিছু পার্সন থাকে। সো আমরা একটু প্র্যাকটিস করতে পারি না বা প্র্যাকটিস করতে অনেক সময় বোরিং ফিল করি। সো এটা কখনোই ফিল করা যাবে না। সো আপনাকে একটু কষ্ট করে হলেও একটু কাইন্ডলি যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে সেটা আপনাদের জন্য অবশ্যই ফলপ্রসূ হবে। আর আমার এই টিউটোরিয়ালটা অবশ্যই আপনাদের জন্য, আমি যদি আপনাদের ডেডিকেট করতে পারি অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই আমার এই টিউটোরিয়াল দেখে যারা একটু হেল্পফুল হবেন বা যারা একটু উপকার পাবেন তারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যেটা আপনার ব্যক্তিগত লাইফে কাজে লাগাবেন। ঠিক আছে? ওকে, সো কথা না বাড়ি তাহলে আমরা দেখিয়ে নিই বিষয়টা। সেটা হচ্ছে যে আমরা হোম মেনু থেকে কিছু টুলস আমরা দেখব শুরুতে। সো আমরা এখানে যে যতগুলো মেনু বারের মধ্যে ইম্পর্টেন্ট মেনুগুলো হচ্ছে একটা হোম মেনু, ইনসার্ট মেনু, দেন এখান থেকে পেজ লেআউট মেনু। সো এই তিনটে মেনুটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো আমরা এই তিনটে মেনুর থেকে ম্যাক্সিমাম টুলসগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো প্রথমত আমরা হোম মেনু নিয়ে একটু কথা বলি। সো হোম মেনুটা হচ্ছে দেখেন, আমরা এখানে যেটা বিষয়তে দেখতে পাচ্ছি যে হোম মেনুতে যে সেকশনটা আছে সেটা হচ্ছে ক্লিপবোর্ড। হ্যাঁ, সো ক্লিপবোর্ডে যে বিষয়টা আছে এখানে কাট কপি পেস্ট। সো কাট কপি পেস্টটা এমন একটা টুলস যেটা কিনা আপনি প্রত্যেকটা সফটওয়্যারে পাবেন। এই কাট কপি যদি না থাকতো তাহলে আমাদের কাজ কখনো দ্রুত করা সম্ভব ছিল না। সো আমাকে প্রত্যেকটা কাজ টাইপ করে করে লিখতে হতো। বাট আমি যদি কাট কপি করে ব্যবহার করে লিখি বা কোনো একটা ডকুমেন্ট রেডি করি তাহলে কিন্তু আমি অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ কমপ্লিট করতে পারবো। বাট যদি কাট কপি না থাকতো তাহলে কিন্তু কখনো এ ধরনের কাজ কখনো আমার পসিবল হতো না আমার পক্ষে। ঠিক আছে? সো কাট কপি পেস্ট প্রথমত হচ্ছে কাট, কাট মানে কেটে ফেলা, অনেকটাই কেটে ফেলার মতোই। অর্থাৎ কেটে ফেলা বলতে আমরা এখানে বলতে পারবো যে রিমুভ করা, অর্থাৎ একটা জায়গা থেকে আমি চাইলে বাদ দিতে পারবো। লাইক আমি এখানে চাচ্ছি যে আমি এখানে ডাটাগুলো রাখবো না। হ্যাঁ, জাস্ট আমি এখানে কাটে ক্লিক করলে যেটা হচ্ছে যে আমার এখান থেকে ডাটাটা রিমুভ হয়ে যাচ্ছে। বাট কি হচ্ছে, ডাটা কিন্তু ফাইনালি রিমুভ হচ্ছে না, সেটা কিন্তু একটা মেমোরিতে আছে। সো আমি যদি ওই ডাটাটা অন্য কোনো পেজে রাখতে চাই অন্য কোনো পেজে রাখতে চাই তাহলে আমরা সরাসরি এখানে পেজটা ক্লিক করলে দেখেন আমি ওই ডাটাটা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে? সো তাহলে এটা আপনি চাইলে দুইটা ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে ডিলিট করে বা রিমুভ করে দিতে পারেন, অথবা আপনি চাইলে
কোনো একটা জায়গায় পরিবর্তন করে, যেমনটা আমি দেখেছি যে এখানে ডাটা ছিল, এই ডাটাটা আমি 4th নাম্বার পেজ, 3rd নাম্বার পেজে, 2nd পেজে ডাটাটা আমি কি করলাম, 3rd নাম্বার পেজে এখানে ভিউ করলাম। তাহলে আমরা চাইলে এক পেজের ডাটাকে অন্য পেজে আপনি রাখতে পারবেন। ওকে, অথবা আপনি চাইলে এই অংশটুকুকে চাচ্ছেন যে কোনো একটা লাইনকে বা কোনো একটা প্যারাগ্রাফকে এভাবে সিলেক্ট করে কাট করলেন, কাট করলে কিন্তু এটা নাই এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি না, বাট আমি চাচ্ছি এখানে রাখবো, তাহলে পেজটা ক্লিক করলে আমি ওই ডাটাটুকু পেয়ে যাব। সো এটা ছিল কাট। কাটের হচ্ছে একটা ব্যবহার যে আপনি একটা জায়গা থেকে আরেকটা পরিবর্তন করতে পারেন, অথবা আপনি চাইলে কোনো একটা জায়গাতে রাখতে চাচ্ছেন না, তাও আপনি কাট করলে ওটা আপাতত রিমুভ করতে পারবেন। ঠিক আছে, আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই যেটা খুব গুরুত্বপূর্ণ, কপি। কপি হচ্ছে ক্লোন করা অথবা ডুপ্লিকেট করা বা নকল করা। লাইক আমি এই অংশটুকুকে আমি চাচ্ছি যে অন্য একটা পেজে ব্যবহার করব, হ্যাঁ, অথবা আমি এই সেম ডাটাটুকুই আমি আরেকবার ইউজ করতে যাচ্ছি আমার ডকুমেন্টে। তাহলে যেটা করতে হবে, আমার এই অংশটুকু প্রথমে সিলেক্ট করতে হবে, করে কপি, দেন আমি নিচে অংশে এই ডাটাটাই ব্যবহার করতে চাচ্ছি। তাহলে আমাকে পেজটা ক্লিক করলে যেটা হচ্ছে, উপরের ডকুমেন্টে যে ডাটাটা আমি দেখতে পাচ্ছি, সেকেন্ড এরিয়াতেও কিন্তু আমি একই ডকুমেন্টটা দেখতে পাচ্ছি, ডকুমেন্টে আই মিন ডাটাটা আমি দেখতে পাচ্ছি। সো এইভাবে কপির মাধ্যমে কিন্তু আপনি ডাটাগুলো কাজ করতে পারেন। ঠিক আছে, আর এখানে কিন্তু কিবোর্ড কমান্ডটা আপনাদেরকে অনেক সময় জানতে হয়। সো কিবোর্ড কমান্ড কন্ট্রোলের জন্য কিবোর্ড কমান্ডগুলো কি, আমি কিবোর্ড কমান্ডগুলো একটু লিখে দেবো আপনাদেরকে, যে আমরা চাইলে কন্ট্রোল সি দিয়ে আপনি কিবোর্ড কমান্ড, কন্ট্রোল সি হচ্ছে কপির জন্য, আর কন্ট্রোল এক্সটা হচ্ছে কাটের জন্য। ঠিক আছে, আর কন্ট্রোল ভিটা হচ্ছে পেস্টের জন্য। সো আর ও বেটার হয় যে আপনি যদি কোনো একটা টুলসের কিবোর্ড কমান্ড জানতে চান, লাইক আমি কপির কোনো কিবোর্ড কমান্ড জানতে চাচ্ছি, জাস্ট এটা সিলেক্ট করলাম, করে দেখেন এখানে কপিতে যখন আমি ক্লিক করলাম এখানে একটা সাজেশন আসছে, এখানে একটা সাজেশন চলে আসছে। সেই সাজেশনে কি থ্রো করতেছে, যে কন্ট্রোল সি। হ্যাঁ, এভাবে যদি আপনি কোনো একটা টুলসের কিবোর্ড কমান্ড জানতে চান, জাস্ট ওই টুলসের উপর কার্সার নিয়ে গেলে আপনাকে দেখাবে। সো এটা যেহেতু কোনো কিবোর্ড কমান্ড নাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি না। বাট আমি যদি অন্য কোনো টুলসের দিকে যাই, তাহলে দেখেন আমি এখানে পেয়ে যাচ্ছি কন্ট্রোল বি, যেটা এখানে বোল্ড। ওকে, তাহলে কাট কপি আমরা ক্লিয়ার। এখন আমরা একটা বিষয় দেখে নিই, সেটা হচ্ছে পেস্টের ব্যাপারটা দেখে নিলাম। পেস্ট হচ্ছে আমরা পেস্ট করে নিলাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। সো ফরম্যাট পেইন্টের ব্যবহারটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। সো ফরম্যাট পেইন্টারটা আমরা মূলত ব্যবহার করে থাকি লাইক অনেক সময় একাধিক কিছু কাজ আমরা একটা টুলসের সাহায্যে করতে পারি। হ্যাঁ, এটাকে বলে ফরম্যাট পেইন্টার। লাইক আমি এইখানে এই টুলসটা দেখানোর পূর্বে আমি এই টুলসগুলো নিয়ে একটু আলোচনা করি, তারপর আমি এই টুলসটা আপনাদের দেখিয়ে দিই। কারণ এই টুলসটা দেখানোর আগে আমাকে এই টুলসগুলো নিয়ে একটু কাজ করতে হবে। ওকে, সো প্রথমত এটা তাহলে আমি একটু স্কিপ করে যাচ্ছি এই মুহূর্তে। সো আমি এইগুলো দেখিয়ে দিই। এরপর দেখেন এখানে বোল্ড। বোল্ডের কাজ কি, লাইক আমি এটাকে বোল্ড করে নিচ্ছি। হ্যাঁ, কোনো একটা লেখাকে যদি আমি বোল্ড করতে চাই বা কোনো একটা লাইনকে, তাহলে এইভাবে লাইনটাকে আমি সিলেক্ট করলাম, করে বোল্ডে ক্লিক করলে দেখেন ওই লেখাটাকে একটু মোটা দেখা যাচ্ছে। আপনি চাইলে কোনো একটা প্যারাগ্রাফকে বোল্ড করতে পারেন। সো আমি এইভাবে সিলেক্ট করে বোল্ডে ক্লিক করলে যেটা কি হচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে। সো বোল্ডটা আমরা কেন ব্যবহার করি, বোল্ডটা স্পেশালি আমরা ইউজারের যে অ্যাট্রাকশন, হ্যাঁ, এই যে অ্যাট্রাকশনটাকে, যে ইউজারের যে অ্যাট্রাকশন, সেটা আমরা অ্যাটেনশন, যেটা ইউজারের যে অ্যাটেনশনটা, মনোযোগটা, সেটা নেওয়ার জন্য আমরা এই কাজটা করে থাকি। যে আমি কোনো একটা বিষয়কে যদি হাইলাইট করতে চাই বা কোনো একটা বিষয়কে যদি আমি গুরুত্বপূর্ণ হিসেবে বোঝাতে চাই, তাহলে আমরা এখানে বোল্ড টুলসটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, এরপরে আছে দেখেন ইতালিক। এটা হচ্ছে জাস্ট আপনি কোনো একটা লেখাকে স্টাইলে আপনি একটা স্টাইল সেট করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারবেন। তো লাইক আমি এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, আমি এভাবে সিলেক্ট করে জাস্ট এখানে এই টুলটা, ইতালিক টুলটা সিলেক্ট করলে, অ্যাপ্লাই করলে, তাহলে দেখেন কি হচ্ছে, এই যে লেখাগুলো আমি দেখতে পাচ্ছি, এই লেখাগুলো একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি। সো ডিফারেন্টটা কি, যে একটু বাঁকা শেপ আছে, হ্যাঁ, একটু বাঁকা স্টাইল আছে। সো বাঁকা স্টাইলের কারণে আমার লেখাটা কিন্তু একটু ভিন্ন রকম। সো এটা আমরা মূলত ব্যবহার করে থাকি ব্লক কমেন্টের ক্ষেত্রে, যে কোনো একটা ব্লক ব্লক কোটেশনের ক্ষেত্রে, যে ব্লক কোটেশন যদি আমাদের প্রয়োজন হয়, কিছু ইম্পর্টেন্ট মেসেজ আমরা দিতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ইতালিক স্টাইলটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে,
ফাইনালি এখানে আন্ডারলাইন। সো আমি যদি আন্ডারলাইন হচ্ছে কোনো একটা লাইনের নিচে আন্ডারলাইন দেওয়া, লাইক আমি এই লাইনটা সিলেক্ট করলাম বা অথবা কোনো একটা প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, এভাবে এই প্যারাগ্রাফটা সিলেক্ট করে আমি জাস্ট আন্ডারলাইনে ক্লিক করলে টোটালি কী হয়ে যাচ্ছে, আন্ডারলাইন হয়ে যাচ্ছে। সো আন্ডারলাইনে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে যে কোনো আন্ডারলাইন চালিয়ে দিতে পারবেন। হ্যাঁ, অনেকগুলো ক্যাটাগরি আছে, সো আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। যদি আন্ডারলাইন না দিতে চান, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, সো এখানে সিলেক্ট করে জাস্ট আন্ডারলাইনের উপরে ক্লিক করলে সেটা আগের মতো হয়ে যাবে। সো কোনো একটা টুলস অ্যাপ্লাই করার পরে সেটা যদি আমি না রাখতে চাই তাহলে কি করব, এটা সিলেক্ট করে জাস্ট আগের টুলসে ক্লিক করব। ওকে, ও এটা হলো বিষয়। আরেকটা বিষয় আমি দেখেছি, সেটা হচ্ছে যে এখানে স্ট্রাইক থ্রো আছে, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ব্যবহার আছে। তো এখানে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কি, তার আগে এখানে স্ট্রাইক থ্রোটা আমরা মূলত ব্যবহার করে থাকি কোনো একটা লাইনের মাঝামাঝি পর্যায়ে যদি আমরা কেটে দিতে চাই তাহলে স্ট্রাইক থ্রো আমরা ব্যবহার করতে পারি। সো আমরা যেটা বোঝাচ্ছে যে এটা ডেপ্রিকেটেড অথবা এটা এখন আর ইউজ হয় না, সেক্ষেত্রে আমরা ডেপ্রিকেটেড কিছু বিষয় বোঝানোর জন্য আমরা স্ট্রাইক থ্রো বিষয়টা ব্যবহার করে থাকি, টুলসটা অ্যাপ্লাই করে থাকি। হ্যাঁ, আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা হচ্ছে আমরা অনেক সময় কোনো একটা সংখ্যার উপরে কোনো একটা ভ্যারিয়েবল বা কোনো একটা মান বসিয়ে দিতে হয়, অথবা কোনো একটা সংখ্যার নিচে বা কোনো একটা লেটারের নিচে কোনো একটা মান বসিয়ে দিতে হয়, সেক্ষেত্রে আমাদের এই দুইটা টুলস অনেক গুরুত্বপূর্ণ। সো যেমনটা আমি এখানে দেখিয়ে দিই, যে আমি একটু ফন্ট সাইজটা বড় করে নিই, লাইক আমরা এখান থেকে ফন্ট সাইজটা 20 করে নিচ্ছি, লাইক এক্স। সো আমি x2 লিখি, আরেকটা লিখি x2। সো আমি এই টুটাকে চাচ্ছি যে এই যে প্রথম যে এক্সট্রা আছে এক্স এর পাওয়ার হিসেবে অ্যাপ্লাই করার জন্য, তাহলে আমাকে যেটা করতে হবে, সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে দেখেন টুটা এখান থেকে গিয়ে উপরে চলে আসলো, অর্থাৎ এখানে যেটা হলো সেটা হলো পাওয়ার আকারে সেট হয়ে গেল। আবার এই টুটা আমি চাচ্ছি এক্স এর নিচে পাওয়ার আকারে নিব, অর্থাৎ বেজ লাইনে আমি রাখতে চাচ্ছি। তাহলে জাস্ট এখানে সাবস্ক্রিপ্টে ব্যবহার করেন, তাহলে যেটা হচ্ছে এখানে কিন্তু এই মুহূর্তে সে বেজ আমি নর্মালি লিখতে চাই, তাহলে আমি কি করব, জাস্ট এটা কিন্তু উঠিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আমি লিখতে পারবো না। ঠিক আছে, সো অনেক সময় হয়তোবা আপনার যারা নিউয়ার বা বিগিনার তারা এই ভুলটা হবে যে আমি এটা অ্যাপ্লাই করার পরে আমি যদি এইগুলো মোড যদি আর চেঞ্জ না করি, তাহলে যেটা আমি যা লিখবো সব কিছু আমার বেজ লাইনে লেখা শুরু হবে। সো একটু কেয়ারফুলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করার পরে যদি আর পরবর্তী লেটার বা পরবর্তী টেক্সটের উপর যদি অ্যাপ্লাই না করতে চান তাহলে অবশ্যই এটা উঠিয়ে রাখবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করা থাকে ডিসিলেক্ট করে দেবেন, তাহলে কি হবে যে আপনি আগের মতো আবার নর্মালি কিছু লিখতে পারবেন। আর এরপরে আরেকটা বিষয়, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ক্যালিব্রি নামে একটা বিষয় দেখতে পাচ্ছি, এবং এখানে যেটা বললাম অলরেডি যে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজটা হচ্ছে যে ফন্টের আকার, যে আমি এখানে কত ফন্ট আছে। সো এখানে যে ফন্ট সাইজটা আছে আমি দেখতে পাচ্ছি 11। সো আমি চাইলে ফন্ট সাইজটাকে এখানে অনেক বড় করতে পারি। হ্যাঁ, 28 দেওয়া আছে, যদি চাইলে আমি আরও বড় করতে পারবো, তাহলে ফন্ট সাইজটা অনেক বড় হয়ে গেছে। আবার চাইলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে ছোট করে দিব, লাইক আমি এটাকে 11 বা 14 করে দিচ্ছি, তাহলে আমার এখানে এই মুহূর্তে 14 দেওয়া আছে। সো আমরা এখানে কিন্তু এই মুহূর্তে 14 দেওয়া আছে, তাহলে আমরা 50 চাইলে বাড়াতে পারি, চাইলে কমাতে পারি। এখন হ্যাঁ, একটা বিষয় যে গ্লোবালি একটা ফন্ট সাইজ ইউজ করা হয়, যেটা কিনা আমরা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু বলতে পারি, সেটা হচ্ছে বর্তমানে প্রিভিয়াসলি ছিল হচ্ছে 14, এখন 16-এ চলে আসছে। হ্যাঁ, যে আপনি যদি গ্লোবালি কোনো অফিসিয়াল ডকুমেন্ট লিখতে চান তাহলে আমরা প্রিভিয়াসে আমরা অলরেডি ব্যবহার করে আসছি 14 পর্যন্ত, কিন্তু রিসেন্ট একটু আপডেট করা হয়েছে, সেটা হচ্ছে 16। তো এখন থেকে যদি আপনি স্ট্যান্ডার্ড কোনো ভ্যালু যে কোনো অফিসিয়াল ডকুমেন্ট লিখতে চান তাহলে আপনাকে ফন্ট সাইজ 16 ব্যবহার করবেন। ওকে, সো আরেকটা বিষয় এখানে বলে দেই, সেটা হচ্ছে এইখানে দেখেন আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ফন্টস, ও সরি আমি অলরেডি এটা স্কিপ করে গেছি।
এটা ছিল ক্যালিব্রি। ক্যালিব্রিটা কি? ক্যালিব্রি হচ্ছে ফন্ট। সো ফন্টটা কি? ফন্টটা হচ্ছে আমরা সহজ ভাষায় যদি বলি, ফন্টটা হচ্ছে লেখার স্টাইল, অর্থাৎ লেখার টাইপ। হ্যাঁ, আমরা যদি আমরা একই লেখা আমরা অনেক সময় একই কন্টেন্ট, হ্যাঁ, ধরেন আপনি বই থেকে লিখতেছেন একটা কন্টেন্ট বা একটা প্যারাগ্রাফ লিখতেছেন। আমাদের অনেক সময় এরকম হয় না যে আমরা যদি আমরা একটা ফ্রেন্ড সার্কেল থাকি একটা ম্যাচে, সো অথবা একটা বাসায় যদি অনেকগুলো ফ্রেন্ড সার্কেল থাকি, তাহলে প্রত্যেকের লেখার টাইপটা কিন্তু একটু ডিফারেন্ট। একই লেখাকে আমরা বিভিন্ন ওয়েতে প্রেজেন্ট করতে পারি। সো এই প্রেজেন্ট টাইপটা আমরা একই কন্টেন্ট লিখি, বাট টাইপটা কিন্তু একটু ভিন্ন। আর এই টাইপগুলোকে বলা হয় ফন্ট। হ্যাঁ, চাইলে আপনি কি করতে পারবেন, লাইক আমি এখানে যে ফন্টটা ইউজ করেছি, আমি চাচ্ছি সেকেন্ড প্যারাগ্রাফে আমি ফন্টটাকে একটু চেঞ্জ করে দিব। লাইক এখানে একটু ফন্টটা ডিফারেন্ট করে দেই, এখানে একটু ফন্টটা ডিফারেন্ট করে দিতে পারি। তাহলে দেখেন ফন্টের লুকটা পরিবর্তন। লাইক আমি এখানে একটু ডিফারেন্ট করে দেই, লাইক আমি এটা দিয়ে দেই, তাহলে দেখেন লেখার স্টাইলটা কিন্তু একটু ডিফারেন্ট চলে আসছে। সো এই যে ফন্ট পরিবর্তনের মাধ্যমে আপনি কোনো একটা লেখার টাইপ বা ধরন আপনি পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি অফিসিয়ালি আমরা কোন কোন ফন্টগুলো ব্যবহার করতে পারি? অফিসিয়ালি যে ফন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো ক্যালিব্রি, টাইমস নিউ রোমান, এরিয়াল। হ্যাঁ, এই ফন্টগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি। সো আপনারা অলওয়েজ এগুলো ব্যবহার করবেন। বাট আপনি যদি একটু স্টাইলিশ ফন্ট নিতে চান, তাহলে এখানে কিন্তু অনেক স্টাইলিশ ফন্টই আছে, সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। লাইক এটা একটা স্টাইলিশ ফন্ট। সো সব ফন্ট যে আপনি সব জায়গায় ব্যবহার করবেন এরকমটা না, আপনাকে ক্ষেত্রভেদে আপনাকে ফন্টটা সিলেক্ট করতে হবে যে আমি কোন ডিজাইনের পারপাজে আমি কোন ডিজাইনটা করতেছি, এবং সেই ডিজাইনের পারপাজে আপনাকে ফন্টটা চুজ করতে হবে। ঠিক আছে? ওকে, এটা ছিল একটা ইম্পর্টেন্ট মেসেজ। আরেকটা বিষয় আমি একটু আপনাদের আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেইটা অলরেডি ফরম্যাট পেইন্টার। হ্যাঁ, সো এই মুহূর্তে আমরা ফরম্যাট পেইন্টারটা দেখিয়ে দিতে পারি যে ফরম্যাট পেইন্টারটা এখন ব্যবহার। সো ফরম্যাট পেইন্টারটা কি জিনিস, লাইক আমরা চাচ্ছি যে এই লেখাটাকে বোল্ড করলাম, বোল্ড করলাম, তারপর ইতালিক স্টাইল দিতে পারি, চাইলে আন্ডারলাইন দিতে পারি। সো আলটিমেটলি কিন্তু তিনটা টুলসের অ্যাপ্লিকেশন আমরা এখানে পেয়েছি। সো আমরা যদি এই ফরম্যাটটাকে যদি কোনো একটা প্যারাগ্রাফে অ্যাপ্লাই করতে চাই, লাইক আমি এটার উপরে অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু আমাকে তিনটা স্টাইলই অ্যাপ্লাই করতে হয়, তিনটা টুলসে আলাদা আলাদাভাবে ব্যবহার করে তারপর আমাকে ইউজ করতে হয়। সো আমি চাচ্ছি না আমি একটা টুলসের সাহায্যে এই ধরনের কাজ করব, তাহলে আমাকে কি করতে হবে, ফরম্যাট পেইন্টের হেল্প নিতে হবে। লাইক আমি এই ফরম্যাটটাকে কপি করব। সো আমি এই ফরম্যাটটাকে সিলেক্ট করলাম, করে ফরম্যাট পেইন্টারটা সিলেক্ট করে জাস্ট আমি এইখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখেন সেম কাজটা আমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? লাইক আমি এখানে অ্যাপ্লাই যদি করতে চাই, হ্যাঁ, সো তাহলে আমাকে কি করতে হবে, ফরম্যাট পেইন্টারটা আমাকে সিলেক্ট করে লাইক ফরম্যাট পেইন্টার নিলাম, নিয়ে আমি এটার উপর অ্যাপ্লাই করবো, তাহলে এভাবে ধরে আমাকে ছেড়ে দিতে হবে। তাহলে সেম কাজটা দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। সো আমরা এইভাবেই অনেক সহজে খুব দ্রুত কোনো একটা ফরম্যাটকে কপি করে কাজ করতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা অনেক সময় লেখার কালার অ্যাপ্লাই করতে চাই, যে লেখাতে আমরা কোনো একটা লাইনে কালার অ্যাপ্লাই করি, সো সেক্ষেত্রে আপনি এখানে ফন্ট কালার নামে একটা অপশন আছে। সো এখান থেকে আপনি লেখার কালারটা পরিবর্তন করতে পারবেন। এখানে বিভিন্ন কালার আছে, সো সেই কালারগুলো আপনি এখানে ফিক্সড করে দিতে পারেন। লাইক এখানে রেড কালার আমি দিয়ে দিলাম, চাইলে আপনি দিতে পারেন ইয়েলো কালার। হ্যাঁ, এখানে গ্রিন কালার আছে, চাইলে এখানে সাইন কালার, লাইট ব্লু যে কালারটা আছে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো আমরা এখানে লেখার কালারটা পরিবর্তন করতে পারি, কোনো একটা লাইনের কালারটা, অর্থাৎ ফন্ট কালারটা আমরা পরিবর্তন করতে পারি। হ্যাঁ, আরেকটা টুলস আছে যেটা আমরা হাইলাইট কালার। সো হাইলাইট কালারের মাধ্যমে আমরা অনেকটাই, আমরা যদি অনেক সময় বইয়ে হাইলাইটার পেন ব্যবহার করে থাকি, তো হাইলাইটার পেনের কাজ কি, কোনো একটা ইম্পর্টেন্ট লাইনকে হাইলাইট করে রাখা। লাইক আমি এখানে কোনো একটা লাইনকে আমি চাচ্ছি হাইলাইট করে রাখবো, সো সেক্ষেত্রে আমরা হাইলাইটার টুলটা অ্যাপ্লাই করতে হবে। হাইলাইটারটা সিলেক্ট করে জাস্ট এখানে আমাকে এভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে দেখেন যে পরিবর্তনটা হলো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সহ কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। বাট আমরা ফন্ট কালার চেঞ্জ করলে শুধুমাত্র ফন্টের উপরে অ্যাপ্লাই হচ্ছে। বাট আমি যদি হাইলাইটার ইউজ করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, যে আমি এই লাইনটাকে হাইলাইট করে রাখবো। সো হাইলাইটের বিভিন্ন কালার আছে,
সো আপনি এখান থেকে স্পেশালি ওই কালারগুলো অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আমি হাইলাইটার যে কালারটা অ্যাপ্লাই করেছি সেটা যদি আমি না রাখতে চাই তাহলে কি করব? তো আবার কি করতে হবে, সেমভাবে আপনি আপনি যে এতটুকু অংশ অ্যাপ্লাই করেছেন ঠিক অতটুকু অংশের উপর আবার এভাবে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে সেটা চলে আসবে। সো আমি এখানে যদি এই মুহূর্তে, এটা কিন্তু ইয়েলো কালারের একটা হাইলাইটার, সো আমি এখানে গ্রিন কালার আছে, সো আমি যদি গ্রিন কালার দিয়ে উঠিয়ে দিতে চাই তাহলে কিন্তু আমার গ্রিন কালারটা অ্যাপ্লাই হবে। সো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই যেই কালারের হাইলাইটার ইউজ করা আছে সেই হাইলাইটার কালারটা চুজ করে দেন আপনাকে রিমুভ করতে হবে। ওকে, সো এটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে অবশ্যই আমাকে হাইলাইটারটা, গ্রিন কালারের যে হাইলাইটার আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, এভাবে সিলেক্ট করে আমি রিমুভ করতে পারি। সো আশা করি বিষয়টা ক্লিয়ার আপনারা হচ্ছেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিক দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে চেঞ্জ স্কেচ। হ্যাঁ, চেঞ্জ স্কেচ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো চেঞ্জ স্কেচটার বিষয়টা কি, যে যেমনটা আমি এখানে একটু দেখিয়ে দিই আপনাদের, এটাতে দেখিয়ে দিই। আমরা অনেক সময় স্মল লেটার ক্যাপিটাল লেটার ইউজ করে থাকি একটা ডকুমেন্ট। সো একটা ডকুমেন্টের একটা প্যারাগ্রাফের টেক্সটগুলো আমরা চাইলে টোটালি ক্যাপিটালাইজ করতে পারি, কমপ্লিটলি যতগুলো লেটার আছে সবগুলো ক্যাপিটালাইজ করতে পারি, চাইলে আবার স্মল লয়ার কেস করতে পারি। হ্যাঁ, সো সেই কাজগুলো কিন্তু আমরা কিবোর্ডের সাহায্য করে থাকি, যেমন শিফট কি ব্যবহার করে কাজ করতে পারি। তো এরকমটা হয় যে আমার শিফট কি ইউজ করতে অনেক সময় প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি খুব ইজিলি এই কাজটা করতে পারেন। লাইক আমি চাচ্ছি যে আমি এখানে যতগুলো লেটার আছে সবগুলোকে আমি ক্যাপিটালাইজ করে দেব। হ্যাঁ, এই প্যারাগ্রাফের যতগুলো লেটার আছে সবগুলোকে, বা যতগুলো ওয়ার্ড আছে সবগুলোকে আমি ক্যাপিটালাইজ করব। তাহলে আমাকে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে চেঞ্জ কেস, এখানে 5টা অপশন দেখতে পাচ্ছি। সো আপার কেজে যদি আমরা ক্লিক করি তাহলে সহজেই আমরা কোনো একটা প্যারাগ্রাফের টেক্সটকে আমি ক্যাপিটালাইজ করতে পারি। আবার চাইলে আমি কি করতে পারি, এটাকে আমি লয়ার কেস যদি দিতে চাই, লাইক আমি লয়ার কেস দিলাম, তাহলে কি হচ্ছে সবগুলোই স্মল লেটার হয়ে গেল। আবার যদি আমি চাই লয়ার কেসের মাধ্যমে আমি স্মল লেটার স্মল লেটার করে নিতে পারি, আপার কেজের মাধ্যমে ক্যাপিটালাইজ করে নিতে পারি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় যেটা দেখি সেটা হচ্ছে যে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এটা হচ্ছে একটি ডিফারেন্ট, এটা যেটা কাজ করবে যে প্রত্যেকটা ওয়ার্ডে ফার্স্ট লেটারকে সে কী করবে, বড় করে দিবে। দেখেন এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের ফার্স্ট লেটার কিন্তু এর মধ্যে বড় আছে। সো আপনি চাইলে কি করতে পারেন, এটা যদি একটু আপার কেস করে দেন তাহলে সবগুলো ক্যাপিটালাইজ হয়ে যাবে। ওকে, সো তো আমরা ক্যাপিটালাইজ ইউজ ওয়ার্ড যখন ব্যবহার করলাম তখন যেটা হচ্ছে যে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের হবে। আর যদি আপনি এরপরে একটা অপশন আছে যেটা হচ্ছে টগল কেস, এটা যদি ব্যবহার করেন তাহলে যেটা হবে যে আপনার ওয়ার্ডের ফার্স্ট লেটারটা স্মল লেটার হয়ে যাবে, বাকিগুলো সব ক্যাপিটালাইজ হয়ে যাবে। সো আমি যদি এটা ব্যবহার করি তাহলে দেখেন যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটালাইজ স্মল লেটার হয়ে গেছে। সো আপনি এটা চেঞ্জ করে ক্যাপিটালাইজ করে দিলে দেখেন আগের মতো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো নর্মাল কি থাকে, নর্মালি মূলত আমরা যদি কোনো প্রফেশনাল বা কোনো একটা অফিসিয়াল লেটার বা কোনো কিছু ডকুমেন্ট লিখতে চাই তাহলে আমাকে অবশ্যই সেন্টেন্স কেজ ইউজ করতে হবে। ঠিক আছে, সেন্টেন্স কেজে যেটা হয় সেটা হচ্ছে সেন্টেন্সের ফার্স্ট লেটারটাই শুধুমাত্র বড় হাতের হবে, বাকি সব লেটার স্মল লেটার হবে। ওকে, এটা ছিল মূল বিষয়। এরপর আরেকটা বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ সেকশনে কিছু টুলস আছে, এগুলো আমি দেখিয়ে দিই। যেমন প্যারাগ্রাফ সেকশনে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে অ্যালাইনমেন্টের বিষয়টা। সো অ্যালাইনমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো অ্যালাইনমেন্টে আমরা এখানে 4টে অ্যালাইনমেন্ট পাবো, একটা হচ্ছে লেফট, সেন্টার, রাইট অ্যান্ড জাস্টিফাই। সো এই মুহূর্তে প্রত্যেকটার বাই ডিফল্ট অবস্থায় লেফট অ্যালাইনমেন্ট করা থাকে। যদি আপনি চাচ্ছেন যে অ্যালাইনমেন্টটা পরিবর্তন করবেন তাহলে রাইট অ্যালাইনমেন্ট দিতে পারেন, তাহলে এই দিক থেকে ঠিক হবে, এই দিক থেকে কিন্তু অসমান হবে। সো আপনি যদি আবার পরিবর্তন করে লেফট অ্যালাইনমেন্ট করে দেন তাহলে আগের অবস্থায় আপনি পেয়ে যাবেন। চাইলে আপনি সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারেন। ওকে, আর চাইলে আপনি জাস্টিফাই একটা বিষয়, জাস্টিফাই আপনি করতে পারেন। জাস্টিফাইটা
কী কাজ? জাস্টিফাই কাজ হচ্ছে যে আপনার লাইনটাকে সে ভরাট করে দিবে। হ্যাঁ, দেখেন আপনি এই লাইনগুলো কিন্তু অসমান ছিল। আমি যখন লেফট অ্যালাইনমেন্ট ইউজ করলাম তখন দেখেন এই লাইনগুলো কিন্তু গ্যাপ ছিল, প্রত্যেকটা লাইনের মাঝে কিছু কিছু গ্যাপ। বাট আমি যখন জাস্টিফাই ইউজ করি তখন দেখেন লাইনটা কিন্তু ভরাট হয়ে গেছে। সো আপনি যখন বিশেষ করে ওয়েব ডকুমেন্টগুলো পড়েন বা ওয়েব পেজগুলো পড়েন, ওয়েব পেজের ম্যাক্সিমাম ডাটাগুলো থাকে জাস্টিফাই আকারে, ঠিক আছে? সো এটা ছিল বিষয়। আর একটা বিষয় আমরা দেখিয়ে দিই, সেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। সো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে আপনি যখন একটা অফিসিয়াল ডকুমেন্ট লিখবেন, সো অফিসিয়াল ডকুমেন্ট লেখার ক্ষেত্রে যে আমি প্যারাগ্রাফটা ইউজ করি, এই প্যারাগ্রাফের মধ্যে যে লাইনগুলো আছে, এটা লাইন একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যবর্তী যে স্পেসটা, এই স্পেসটা আমি কীভাবে কন্ট্রোল করব বা আমাকে কতটুকু রাখা উচিত। তো এটা অফিসিয়ালি আমরা ব্যবহার করি 1.15। সো 1.15টা হচ্ছে স্মার্ট একটা সাইজ, যে আপনি যে কোনো প্যারাগ্রাফ লেখেন সে প্যারাগ্রাফের রিডিং অ্যাবিলিটিটা, অর্থাৎ যেন পড়তে পারে, হ্যাঁ, রিডার যেন ভালোভাবে পড়তে পারে, সেটার জন্য আমরা যে ভ্যালুটা এখানে সেট করতে পারবে সেটা হচ্ছে 1.15। এটা সরি 1.5, এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। আপনি চাইলে এটা কমও রাখতে পারেন। তো কম রাখলে যেটা হয় যে আপনি অনেক সময় পড়তে প্রবলেম হয়ে যায়। সো আপনি যদি একটু গ্যাপ রাখেন লাইনগুলোর মাঝে, তাহলে যেটা রিডএবিলিটিটা ভালো থাকবে এবং পড়তে অনেক ভালো লাগবে, ঠিক আছে? সো আমরা এখানে তাহলে যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে 1.5 আমরা ব্যবহার করতে পারি। তাহলে ডাটাটা রিড করতে একটু সুবিধা হবে এবং আপনার পড়তে অনেকটা ভালো লাগবে। ওকে, সো এটা ছিল আমাদের এই দিক থেকে প্যারাগ্রাফ সেকশনের বিষয়। এখন আমরা এইখানে একটা এডিটিং সেকশন আছে, এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। সো এডিটিং সেকশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেকশন। সো এডিটিং সেকশনের কিছু বিষয় আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। ওকে, সো সিলেক্টটা হচ্ছে কি, আমরা যদি এখানে সিলেক্ট অলে যাই বা আমরা সিলেকশন প্যানে ওপেন করি, তাহলে দেখেন এই মুহূর্তে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। সো জাস্ট আমি এটাতে ক্লিক করলাম, শো ওয়াল যদি আমরা দেখাই, তাহলে কি আছে, এই মুহূর্তে সবগুলো কিন্তু সিলেক্ট আছে। ওকে, এখানে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সিলেকশন প্যান। তো আমরা অনেক সময় এটাকে একটু অ্যাভয়েড করি। সো এখানে আমরা কিছু বিষয় দেখতে পাওয়া যায়, সিলেক্ট অল, হ্যাঁ, এবং সিলেক্ট অবজেক্ট এবং সিলেকশন প্যান। সো এই মুহূর্তে যদি আমরা সিলেকশন প্যানটাকে একটু ওপেন করে নিই, তাহলে একটা প্যান আমরা পেয়ে যাব। সো এই প্যানে যেটা হচ্ছে যে আমরা যেহেতু এটা টেক্সট, আমরা এখানে অনেকগুলো টেক্সট আছে। সো আমি একটু কিছু অবজেক্ট নেই, অবজেক্ট বলতে এখানে টেক্সট নেই। সো টেক্সটে যে গিয়ে আমি যদি একটু অবজেক্টগুলো দেখি, দেখেন এখানে যদি সিলেক্ট অল যদি আমি ক্লিক করি, তাহলে আমার ডকুমেন্টে যতগুলো অবজেক্ট আছে সবগুলো কিন্তু আমার এই মুহূর্তে সিলেকশন হয়ে গেছে। যে কাজটা কিনা আমরা কিবোর্ডের সাহায্য করতে পারি, কন্ট্রোল এ চাপলে আমার সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। ওকে, আর এখানে আরেকটা বিষয় দেখি যে এখানে অন্যভাবে আমরা সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে সিলেক্ট অবজেক্টস। তো সিলেক্ট অবজেক্ট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে আমাকে কিছু শেপ থাকতে হবে বা টেক্সট এরিয়া থাকতে হবে। সো আমার যেহেতু এই মুহূর্তে টেক্সট এরিয়া নামে কোনো অপশন আমি রাখিনি, যেমনটা আমি এখানে একটু শেপ নিয়ে নিই, লাইক এখানে একটা শেপ নিই, এখানে একটা শেপ, এইখানে একটা শেপ নিই, হ্যাঁ। সো দেখেন এখানে কিন্তু আমরা অবজেক্টগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সো আমি যদি কোনো একটা অবজেক্টকে হাইড করতে চাই, তাহলে জাস্ট আইটা অফ করে দিলে সেটা হাইড হয়ে থাকবে। যদি ওপেন করতে চাই তাহলে আইটাকে ওপেন করলে আমরা ওপেন হয়ে যাবে। সো এখানে শো অল দেওয়া আছে, যে হাইড অল করে দিই তাহলে সবগুলো হাইড, শো অল করলে সবগুলো শো দেখাবে। আর এই টেক্সটগুলো যেহেতু এগুলো টেক্সট ক্যাটাগরি, সেক্ষেত্রে এটার জন্য একটু ডিফারেন্ট ওয়েতে সিলেকশন করতে হয়, সিলেক্ট অল এবং সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। যেমনটা আমি এখানে দেখেছি যে এই ফরম্যাটে যদি কোনো
টেক্সটগুলো থাকে সবগুলোকে সিলেক্ট করেন, তাহলে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, তাহলে দেখেন এই যে ব্ল্যাক কালারের যতগুলো আছে সবগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্ল্যাক কালারের যতগুলো টেক্সট আছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এটার সুবিধা কি যে আমি যত একই ফরম্যাট, আমার অনেকগুলো ফরম্যাট থাকতে পারে, যদি আমি কোনো ফরম্যাট স্পেসিফাই চাচ্ছি যে আমার ডকুমেন্টে যত ওই ফরম্যাটের যে ডাটাগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারবো সেটা হচ্ছে যে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং মাধ্যমে। ওকে, আর সিলেকশন প্যানটা আমরা দেখলাম, এটা হচ্ছে সিলেকশন প্যান যেটার মাধ্যমে আমরা অবজেক্টটাকে হাইড করতে পারি, শো করতে পারি, এটা হলো বিষয়। ওকে, সো তাহলে আমরা এই মুহূর্তে হোম মেনুর যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিতে পারছি। এর পরের টপিকে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ইনসার্ট। তো ইনসার্ট থেকে আমি কিছু বিষয়, ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করব। তো ইনসার্টের মধ্যে আমি এটাকে অফ করে রাখি। ইনসার্ট জিনিসটা কি? ইনসার্ট হচ্ছে যেমন আমরা এখানে কিছু বিষয় আমরা শুরুতে বলতে হবে যে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটা কি? সো ব্ল্যাঙ্ক পেজটা হচ্ছে দেখেন আমার এই মুহূর্তে যে কয়টা পেজ আছে সেটা হচ্ছে 5 পেজ আছে। সো আমি অল সিলেক্ট করে ডিলিট করে দিই। যেমন এইখানে আমরা 5টা পেজ আছে, 1 2 3 4 5। সো আমি যদি এই মুহূর্তে আরও কিছু পেজের নেওয়ার প্রয়োজন হয়, যে আমার এই ফাইলের সাথে 5টা পেজের সাথে আরও কিছু পেজ আমি যুক্ত করব, তাহলে যেটা করতে হবে, যে পেজের পরে একটা পেজ প্রয়োজন সেই পেজে কার্সার রাখেন, রেখে ব্ল্যাঙ্ক পেজে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমরা কিন্তু একটা পেজ পেয়ে যাচ্ছি। সো এই পেজটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন এখানে বিষয় হলো যে আমরা যদি একটু নিচে যাই, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, আমি এটা দিয়ে একটু প্রবলেম হতে পারে মেবি। সো আমি নিউ ফাইলে যাই, ফাইলে গিয়ে একটা ফাইল ওপেন করে নিই। সো এখানে একটা পেজ আছে। ওকে, সো আমি যদি আরও পেজ, এই পেজের সাথে ফাইলের সাথে আরও পেজ যুক্ত করতে চাই তাহলে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে দেখেন এক একটা পেজ যুক্ত হচ্ছে। সো এটা কিন্তু আমরা সহজে করতে পারি কিবোর্ডে ইন্টার চেপে। আমরা যখন একটা পেজ ফিল আপ হয়ে যাবে তখন ইন্টার চাপলে নেক্সট আরেকটা পেজে চলে আসবে, সে অটোমেটিক্যালি একটা পেজ নিয়ে নেবে। ওকে, সো সেই কাজটা আমরা ব্ল্যাঙ্ক পেজের মাধ্যমে করতে পারি। আর ব্ল্যাঙ্ক পেজের পরে আরেকটা বিষয় হচ্ছে কাভার পেজ। কাভার পেজটা হচ্ছে আমরা অনেক সময় বই তৈরি করি বা কিছু ইম্পর্টেন্ট ফাইল বা রিপোর্ট আমাদের রেডি করতে হয়, সেই রিপোর্টটা যেন আমরা কাভার সহকারে প্রেজেন্ট করতে পারি, সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে কিছু ডেমো কাভার পেজ দেওয়া আছে, এটা কাভার পেজগুলো ইউজ করতে পারি। সো এগুলো এডিটেবল, জাস্ট আপনি কোনো একটা কাভার পেজকে এভাবে সিলেক্ট করে নিলেন, নেওয়ার পর আপনি চাইলে এখানে যে ডেটাগুলো আছে এগুলো চেঞ্জ করে আপনার মতো করে কোনো ভ্যালু এখানে বসিয়ে দিতে পারবেন, বা আপনার মতো করে কোনো কন্টেন্ট যদি বসিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই দিতে পারবেন। ঠিক আছে, আর যদি প্রয়োজন না হয় এখান থেকে রিমুভ কারেন্ট কাভার পেজ, তাহলে এখানে রিমুভ করে দিবেন, তাহলে এখানে থাকবে না। আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে পেজ টেবিল নিয়ে একটু কথা বলবো। টেবিলটা অনেক ইম্পর্টেন্ট ইনসার্ট মেনু। সো টেবিলের বিষয়টা যদি একটু বলি সেটা হচ্ছে যে আমরা টেবিল নিব কিভাবে। আমরা একটা ডকুমেন্টে টেবিল ইনসার্ট করার জন্য প্রথমত টেবিল ইনসার্ট মেনু এসে দেন আমরা টেবিলে আসবো। টেবিলে এসে টেবিলে আমরা জানি রো কলাম থাকে, আমরা এখানে অনেকগুলো রো কলামই পেয়ে যাব। হ্যাঁ, সো এগুলোকে আমরা কলাম বলতে পারি এবং এগুলোকে আমরা রো বলতে পারি। সো আমাদের ডকুমেন্টে যদি ধরেন 4টা কলাম 5টা রো প্রয়োজন হয়, তাহলে আমরা ইনসার্ট টেবিলের মাধ্যমে সেই ভ্যালুটা বসিয়ে দেবো। যেমন এখানে 4টা কলাম নিব এবং 5টা রো নিব, নিয়ে আমি ইন্টার বাটনে যদি ক্লিক করি তাহলে দেখেন ওই অনুযায়ী কিন্তু আমার একটা টেবিল ইনসার্ট হয়ে গেছে আমার ডকুমেন্টে। সো আমি এখানে ডকুমেন্টে আমার ডাটাগুলো বসিয়ে দিতে পারি। ঠিক আছে, সো আমি এখানে দিয়ে দিলাম ফার্স্ট কলাম, ফার্স্ট সেকেন্ড কলাম, থার্ড, ফোর্থ কলাম।
ওকে, সো এভাবে আমরা আমাদের কলাম সাজিয়ে নিতে পারি। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা এই যে এগুলোকে আমরা কলাম বলি, আর এই যে এখানে যে রোগুলো আছে এগুলো কিন্তু আমরা রো বলতে পারি। হ্যাঁ, সো এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো, এটা ফোর্থ, এটা হচ্ছে ফিফথ রো। এখন প্রত্যেকটা রোতে রো এবং ঘরের মধ্যে আমরা ছোট ছোট যে ঘরগুলো দেখতে পারি এগুলোকে বলা হয় সেল। তো এই প্রত্যেকটা সেলে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ট্যাব ইউজ করতে পারি। হ্যাঁ, কিবোর্ড থেকে ট্যাব ইউজ করলে আমরা প্রত্যেকটা সেলে যেতে পারবো। যেমনটা আমরা এখানে অলরেডি 4টা রো নিয়েছি। হ্যাঁ, আমি যদি চাই যে আরও একটু রো বাড়াবো, তাহলে লাস্ট সেলে এসে আমাকে ট্যাব ব্যবহার করলে আমি নতুন করে একটা সেল রো যুক্ত করতে পারবো, অর্থাৎ যোগ করতে পারবো। সো এটা একটা গুড অ্যাডভান্টেজেস। সো আপনি চাইলে কি করতে পারবেন যে ধরেন এখানে অনেকগুলো ডাটা নিয়ে নিচ্ছেন, লাইক আমি এখানে এতগুলো কলাম না নিয়ে আমি শুরুতেই একটা কলাম নিব। হ্যাঁ, একটা রো নিব, তাহলে আমি এটাকে এভাবে সিলেক্ট করে এভাবে আমি সিলেক্ট করলাম, করে লেআউটে গিয়ে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে জাস্ট আমার যদি কয়টা রো প্রয়োজন হবে আমি একটা রো নিয়ে ইনিশিয়ালি একটা রো নিয়ে ট্যাবে ক্লিক করলে দেখেন আমার রোগুলো আমি নিতে পারবো পরবর্তীতে। ওকে, সো এটা একটা গুড অপরচুনিটি। আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে টেবিল নিয়ে আমরা যখন কাজ করি তখন কিছু প্রবলেম আমাদের ফেস করতে হয়। যেমন আমরা একটা টেবিল নেওয়ার পরে আমরা টেবিলটা কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। যোগ বিয়োগ গুণ ভাগ বলতে যেটা বোঝাচ্ছে যে আমার একটা রো কলাম বাড়াতে হয়, একটা কলাম বাড়াতে হয়, অথবা একটা কলাম ডিলিট করতে হয়, একটা রো বাড়াতে হয়, অথবা একটা রো ডিলিট করতে হয়, এই বিষয়গুলো থাকে। সেই কাজগুলো করার জন্য আমরা টেবিল সেকশনে ইনসার্ট মেনু থেকে টেবিল নেওয়ার পরে আমি যখন টেবিল নিয়ে কাজ করব তখন দেখেন মেনু বারে দুইটা মেনু কিন্তু অতিরিক্ত যোগ হয়ে যায়, যেটা টেবিল টুলস। অর্থাৎ টেবিল নিয়ে যাবতীয় কাজ করার জন্য আমাকে ইনসার্টে আর কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে ডিজাইন এবং লেআউট মেনু। সো আমি লেআউট মেনুতে গিয়ে দেখেন আমি যদি অনেকগুলো টুলস এখানে আমি দেখতে পাচ্ছি। সো এই টুলসগুলো কিন্তু আমার ডকুমেন্টে বা আমি টেবিল রিলেটেড যে ফাংশনালিটি আছে সেগুলোকে ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি। ওকে, সো এখানে আমি বেশি কিছু দেখাবো না, এখানে জাস্ট দেখাবো কিভাবে একটা রো বাড়াতে হয়। যেমন আমি এখানে চাচ্ছি যে একটা কলাম আমি বাড়াবো। হুম, আমি অলরেডি 4টা কলাম নিয়েছি। সো আমি যদি সেকেন্ড কলামের পরে যদি আমি একটা কলাম বাড়াতে চাই তাহলে ইনসার্ট লেফটে ক্লিক করলে সে একটা কলাম বাড়িয়ে দিবে, রাইটে ক্লিক করলে ডানে। এইভাবে আমরা ডানে বামে কলাম বাড়াতে পারি। যদি রো বাড়াতে চাই, যেমন আমরা এখানে সেকেন্ড রো, সেকেন্ড রো, আমরা এখানে থার্ড রো লিখি, সরি থার্ড রো, ফোর্থ রো এবং এখানে ফিফথ রো। সো অলরেডি আমি 5টা রো এখানে ইউজ করেছি। সো আমি চাচ্ছি যে 2 নাম্বার বা 3 নাম্বার রো উপরে এবং নিচে একটা রো নেওয়ার জন্য। তাহলে যদি আমি নিতে চাই অ্যাবভে ক্লিক করলে 3 নাম্বার রো উপরে একটা রো নিতে পারবো, বিলোতে ক্লিক করলে নিচে একটা রো নিতে পারবো। ঠিক আছে, এভাবে আমি রো কলাম পরবর্তীতেও যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। সেটা অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে লেআউট প্যানেল, লেআউট মেনু থেকে করতে হবে। আর যদি আমার এগুলো প্রয়োজন না হয় তাহলে আমি এখান থেকে ডিলিট নামে একটা অপশন আছে, ডিলিট রোর মাধ্যমে আমি সরি ডিলিট, যেহেতু আমরা কলাম তাহলে ডিলিট কলামের মাধ্যমে আমি অতিরিক্ত কলামগুলো এখানে ডিলিট করে দিতে পারবো। সো আমি রো সিলেক্ট করে ডিলিট রোতে ক্লিক করলে রোটা আমার ডিলিট হয়ে যাবে। ওকে, এখান থেকে আরেকটা বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে অনেক সময় মার্জ করতে হয় আমাদেরকে, যে একাধিক সেল মিলে একটা সেল করতে হয়। সো আমি দুইটা সেল পরপর দুইটা সেলকে সিলেক্ট করে মার্জ সেলে ক্লিক করলে দেখেন এরকম একটা বিষয় আমরা করতে পারি, বা পরপর 3টে সেল আমরা নিয়ে মার্জ সেলে ক্লিক করলে আমরা এরকম একটা ঘর তৈরি করতে পারি। অথবা আরেকটা কিছু কাজ করার প্রয়োজন হয় যে আমরা একটা সেলকে ভাঙতে হয়, যে একটা সেলকে একাধিক সেলে ভাগ করা। সেক্ষেত্রে আমরা স্প্লিট সেল নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আমরা যে কয়টা সেলে ভাগ করতে চাই সেটা আমরা এখানে দিতে চাই। যেমন অলরেডি আমি 3 দিয়েছি, ওকে বাটনে ক্লিক করলে একটা সেল আমার 3টে অংশে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আর
সো এগুলো ছিল মূল বিষয়। আরেকটা বিষয় যেটা দেখিয়ে দেবে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় একটা টেবিলের ভিতরে কোনো একটা লেখাকে ভার্টিক্যাল বা হরাইজন্টালি লিখতে চাই। সেই কাজটা করার জন্য লাইক আমি চাচ্ছি যে এখানে লিখব, হ্যাঁ, এখানে কোনো একটা লেখাকে আমরা হরিজন্টালি বা রো ভার্টিক্যালি লিখতে চাচ্ছি, তাহলে এই রোকে আমি এভাবে মার্জ করে দেই, মার্জ করে একটা রো করে দেই। সো সেকেন্ড রো রাখি। এখন আমি এই রোটাকে চাচ্ছি যে লেখাটা আমি একটু ভার্টিক্যালি নেব। এটা তো এই মুহূর্তে হরিজন্টালি আছে, তাহলে আমাকে এখানে টেক্সট ডিরেকশন নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আমরা ডিরেকশনটা পরিবর্তন করতে পারি। লাইক এখানে ক্লিক করলে দেখেন, ক্লিক করলে আমার লেখাটা এভাবে পরিবর্তন হচ্ছে। সো আপনি এই কাজগুলো অনায়াসে করতে পারবেন এবং এখান থেকে অ্যালাইনমেন্ট দিতে পারবেন। ওকে, সো এ ধরনের কিছু কাজ আমাদের করতে হয়, সেই কাজগুলো আমরা এভাবে সহজে করতে পারবো। সো আরেকটা টপিক সেটা হচ্ছে যে আমরা কোনো একটা টেবিলকে সরাসরি টেক্সটে অর্থাৎ কনভার্ট টু টেক্সট ফরম্যাটে ক্লিক করতে পারি, কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমার কলামগুলো থাকবে না, বা এগুলো কলামগুলো ভিজিবল, যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো ভিজিবল হবে না, হিডেন অবস্থায় থাকবে। সো কনভার্ট টু টেক্সটে ক্লিক করলে দেখেন আমাকে শুধুমাত্র ট্যাবগুলো সিলেক্ট করবে। ওকে, বাটনে ক্লিক করলে আমি এই মুহূর্তে এরকম পেয়ে যাব। ওকে, সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো এখানে কিছু পরিবর্তন হতে পারে, আর এখানে যে ফ্যাসিলিটিটা পাবেন এই ট্যাবগুলো থাকবে, এই ট্যাবগুলো পরবর্তীতে আপনি এটি ইউজ করতে পারবেন। আমি এগুলো ডিলিট করে দিই, অলরেডি এখানে একটা কলাম ছিল। ওকে, সো আমি ইন্টার চেপে জাস্ট এখানে কিছু লিখে ট্যাব এভাবে লিখতে পারি। ওকে, অথবা অনেক সময় আমরা কিছু বিষয় লিখতে পারি, যেমন আমরা যদি অনেক সময় ক্যালেন্ডার তৈরি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। লাইক আমি এখানে একটা টেবিল নিই, হ্যাঁ, টেবিলে সাধারণত 7টা ডে থাকে, তো 7টা কলাম আমরা ব্যবহার করি, ব্যবহার করে জাস্ট এইটাকে লেআউটে গিয়ে যদি আমরা কনভার্ট টু টেক্সটে ক্লিক করি, ছোটো ট্যাবটা ব্যবহার করি, তাহলে যেটা হবে আমরা এখানে লিখে দিলাম সেট সান, এখানে আমরা দিয়ে দিলাম মন, এখানে চুইস, এখানে ওয়েডনেসডে, সরি ওয়েডনেসডে, এখানে আমরা কিবোর্ডে কিন্তু ট্যাব ইউজ করতেছি এখান থেকে। সো মেবি আচ্ছা থার্সডে, এখানে মেবি একটু প্রবলেম হয়েছে। সো আমি একটু আগের অবস্থায় চলে যাই। ওকে, সো আমরা এখানে সানডে প্রথমে লিখে নিই, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, সরি ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ওকে, সো এটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে চাচ্ছি যে আমি এই কলামটা ইউজ করব, লাইক আমরা এটাই ব্যবহার করব। সো এখন আমরা সরাসরি এই টেবিলটাকে যদি আমরা কনভার্ট টু টেক্সটে ক্লিক করি, ক্লিক করে ট্যাবগুলো ইউজ করতে চাই, তাহলে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে যদি আমি ইন্টার লিখি, ইন্টার লেখার পর আমি ডেটগুলো বসিয়ে দিতে পারি 3, হ্যাঁ। সো অনায়াসে কিন্তু আমরা এগুলো এখন কাজ করতে পারবো, 3, 4, 5, 6, 7, দেন আবার ইন্টার চাপি, এবার 9, এখানে 10, এখানে 11, এখানে 12। সো এইভাবে আমরা কোনো একটা কলামে কিন্তু তৈরি করতে পারি। সো আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। সো এইটা টেবিলের রিলেটেড ফাংশনগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, সো ইনসার্ট মেনু এটা ছিল কাজ। ইনসার্ট মেনু থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে শেপ। শেপের ব্যবহারটা অনেক সময় আমাদের চলে আসে, তো শেপগুলো অনেকগুলো শেপ আছে, তো আমরা এই শেপগুলো নিয়ে কাজ করতে পারি। তো শেপগুলো নেওয়ার জন্য দেখেন, লাইক আমি এই শেপটা ব্যবহার করি, এখানে এই শেপটা নিলাম। এই শেপটা নেওয়ার পরে এই শেপে কালার থাকে, তারপরে আপনি স্ট্রোক লাইন থাকে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সো যখন আমি একটা শেপ নিব, তখন দেখেন ফরম্যাট নামে একটা অতিরিক্ত মেনু যুক্ত হয়। এই মেনু থেকে আপনি
এই শেপ স্টাইল সেকশনে গিয়ে শেপ ফিলে থেকে আপনি কালারগুলো সহজেই ইজিলি কোনো কালার পরিবর্তন করতে পারেন। দেন এখান থেকে আউটলাইনটা আপনি চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, অথবা আউটলাইনটা একটু বাড়িয়ে দিতে পারেন, ওয়েটটাকে একটু বাড়িয়ে দেন, তাহলে এরকম হবে। এবং এখানে আরেকটা ফ্যাসিলিটি আছে যেটা কিনা আপনি 13-এ পাবেন, যে আপনি চাইলে এটাকে রিঅর্গানাইজড করতে পারবেন, অর্থাৎ এটাকে আরেকটু সাজিয়ে আপনি নিতে পারবেন। ওকে, সো এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। লাইক আমি কোনো একটা এই শেপ নিলাম, লাইক এই শেপ হবে না, এটা অবশ্যই সার্কেল টাইপ হতে হবে। সো আমি এখানে যাই, শেপ গিয়ে এটা নিলাম, মেবি এটা প্রবলেম আছে। সো এইটাই নেই, এই ক্যাটাগরি নেই। হ্যাঁ, এখানে দেখেন ইয়েলো একটা বার আছে, অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, সো এটাকে ধরে আপনি সুন্দর করে অর্গানাইজ করতে পারবেন। সো এভাবে আপনি চাইলে সাজিয়ে নিতে পারবেন। আর যদি স্ট্রোকটা না রাখতে চান তাহলে এখান থেকে নো আউটলাইন, তাহলে এটা স্ট্রোক নাই। যেমন এটা আপনি ফিল রাখতে চাচ্ছেন না, তাহলে নো ফিল করে দিলে এটা কোনো ফিল থাকবে না। সো এটা ছিল মূল কাজ। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা সবগুলো টুল নিয়ে একটু আলোচনা করা, যেগুলো ইম্পর্টেন্ট টুল সেগুলো নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, একটা বিষয় সেটা হচ্ছে আমরা আর্ট স্মার্ট আর্টটা আমাদের ব্যবহার করতে হয় আমাদের ডিজাইনে। আমরা অনেক সময় কিছু চার্ট নিয়ে কাজ করে থাকি, সেক্ষেত্রে স্মার্ট আর্টের ব্যবহারটা অনেক বেশি প্রয়োজন। সো স্মার্ট আর্টে দেখবেন যে অনেকগুলো আর্ট আছে যেগুলো আপনি পাবেন, যেমন অল, লিস্ট, ফোর্সেস, সাইকেল। হ্যাঁ, এগুলো স্মার্ট আর্ট বলি আমরা। এগুলো গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করা হয় রিপ্রেজেন্ট করার জন্য। হায়ারার্কি আছে, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার, অফিসার, সো অনেকগুলো আছে। লাইক কোনো একটা ইউজ করবেন। হ্যাঁ, আমি চাচ্ছি এখানে রিলেশনশিপ, অথবা এখানে হায়ারার্কি আপনি ইউজ করবেন, হায়ারার্কি। সো হায়ারার্কি নিয়ে জাস্ট আমি এটা ইউজ করলাম, এটাকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে দেখেন এটা এখানে যোগ হয়ে গেল। সো এখানে আপনি আপনার মতো করে ভ্যালু বসিয়ে দিতে পারেন। লাইক এখানে দিয়ে দিচ্ছেন, লাইক এটা ট্রি আকারে দিতে পারেন। হ্যাঁ, সরি, দেন ইয়ার, এটা দিয়ে দিলেন মান্থ, এটা আপনি দিয়ে দিলেন মান্থ। ও, এটা মান্থ একটা, এটা প্যারেন্ট, এটা MONTH। এখানে দিয়ে দিলেন জানুয়ারি, এখানে আপনি দিয়ে দিলেন ফেব্রুয়ারি, এখানে আপনি দিয়ে দিলেন মার্চ। ঠিক আছে, সো এই যে একটা আপনি অ্যালগোরিদম বা আপনি এখানে একটা হায়ারার্কি ডিজাইন করলেন, এটা কিন্তু একটা গ্রাফিক্সের কাজ। সো এই কাজগুলো কিন্তু আপনি অনায়াসে সুন্দর কিছু রিপোর্ট সাবমিট করতে পারেন। হ্যাঁ, চাইলে এখানে আপনি যোগ করতে পারেন। যেমন এখানে আপনি চাইলে এই ডিজাইনগুলো আপডেট করতে পারবেন। হ্যাঁ, আপডেট বলতে চাইলে এখানে আরও কিছু যোগ করতে পারবেন শেপ। তো এটার জন্য ফরম্যাটে যেতে হবে, ডিজাইনে যেতে হবে, গিয়ে অ্যাড শেপ নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আপনি চাইলে চাইল্ড বাড়াতে পারেন। হ্যাঁ, এখানে টেক্সট প্যানেলে গিয়ে জাস্ট সে ভ্যালুটা আপনি বসিয়ে দিতে পারেন, মার্চ, এপ্রিল। যদি প্রয়োজন না হয় তাহলে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। লাইক এটাকে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো এরপরে এগুলো সোয়াপ করা যায়, রাইট লেফট টু রাইট, এভাবে আপনি সোয়াপ করতে পারেন, আপ টু ডাউন করতে পারেন। যেমন এটাকে আপনি মুভ ডাউন আছে, সো এটাকে আপনি চাইলে মুভ আপ করতে পারবেন। হ্যাঁ, মুভ আপ করতে পারবেন এইভাবে। ওকে, সো মুভ ডাউনে করতে পারবেন। এভাবে আপনি চাইলে এখানে পরিবর্তন করতে পারেন, এবং এখানে কালার আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কালারগুলো আপনি সিলেক্ট করতে পারেন। সো অনেকটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা যখন অনেক ডিজাইনিং করি বা অনেক কিছু করে থাকি, রিপোর্ট কিছু নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আপনি স্মার্ট আর্ট ইনসার্টশেপ থেকে স্মার্ট আর্টের যে বিষয়টা আছে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ড আর্ট থেকে আমরা কিছু কাজ করে থাকি। সো ওয়ার্ড আর্ট ব্যবহারটা আমি দেখিয়ে দিই একটু আপনাদের।
ওয়ার্ড আর্টের কাজ কি? ওয়ার্ড আর্টের কাজ হচ্ছে যে আপনি কোনো একটা লেখাকে স্টাইল আকারে প্রেজেন্ট করেন। হ্যাঁ, লাইক আমি এখানে লিখে দিচ্ছি, লাইক আমার নাম লিখলাম রিয়াদ মাহবুব। ওকে, সো আমি এটাই কিন্তু এই মুহূর্তে সিম্পল একটা টেক্সট, বাট আমি চাচ্ছি যে এটাকে একটু ডিজাইন থাকবে, অনেকগুলো ডিজাইনে কালার থাকবে বা শ্যাডো থাকবে, হ্যাঁ, এই বিষয়গুলো। তো এটাকে যদি আমি ওইভাবে প্রেজেন্ট করতে চাই, অবশ্যই আমাকে কি করতে হবে, ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে, এটা ব্যবহার করতে হবে। সো প্রথমত এটা সিলেক্ট করব, করে ওয়ার্ড আর্টে যাব। এখানে অনেকগুলো স্টাইল আছে, যে স্টাইলটা আমি প্রয়োজন বা পছন্দ হয়েছে সেটাকে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন আমার লেখাটা ওয়ার্ড আর্টে কনভার্ট হয়ে গেল। সো এখানে এসে আপনি চাইলে ফরম্যাট মেনু থেকে স্টাইলটা পরিবর্তন করে দিতে পারেন, হ্যাঁ, একটু ডিফারেন্ট দিতে পারেন। সো এখানে এসে চেঞ্জ করা যায়, পরবর্তীতে আবার আপডেট করতে পারবেন। ওকে, সো এটা ছিল আরেকটা বিষয়। আর এখানে আরেকটা বিষয়, সেটা আমরা ট্রান্সফর্ম নামে একটা বিষয় দেখেন। আমরা যদি ওয়ার্ড আর্টে যাই, ওয়ার্ড আর্টে গিয়ে কিন্তু এখান থেকে কালার পরিবর্তন করা যায়। হ্যাঁ, এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি লেখাটাকে একটু বাঁকা শেপে আমি কনভার্ট করব। তাহলে আমাকে যেটা করতে হবে, ফরম্যাট থেকে আমরা এখানে আসব, ওয়ার্ড আর্ট স্টাইল থেকে 3D রোটেশনে আমরা দেখতে পারি, এভাবে বিভিন্ন প্যানেলে আমরা এখানে ভিউ করতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে। সো রিফ্লেকশন আছে, এগুলো আপনি নিতে পারেন। দেন এখান থেকে আরও কিছু কাজ আছে, এগুলো আপনি দেখতে পারবেন। এখানে একটা আছে রোটেশন। সো আপনি চাইলে এগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে এভাবে রোটেট করতে পারেন। সো আমরা অনেক সময় অনেক ডিজাইনই করি, সেগুলো ক্ষেত্রে অনেক কিছু বিষয় থেকে থাকে, এগুলো আপনি কাজ সহজে করতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের ওয়ার্ড আর্টের যে বিষয়টা ছিল সেটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবং এখান থেকে আরেকটা বিষয় একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে টেক্সট বক্স। টেক্সট বক্স তো আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সো টেক্সট বক্স হচ্ছে কি, যেমন আমরা যদি নর্মালি আমাদের যে কোনো পেজে তো আমরা যে যখন ইচ্ছা তখন আমরা লিখতে পারি, বাট আমি যদি চাচ্ছি স্পেসিফিক্যালি কোথাও লেখার জন্য, বা আমি কোনো একটা এরিয়াতে শুধু লিখব, তাহলে আমাকে কি করতে হবে, টেক্সট বক্সটা ইউজ করতে হবে। টেক্সট বক্স হচ্ছে আপনি একটা এরিয়া, টেক্সট এরিয়া, যেটার ভিতরে আপনি টাইপিং করতে পারবেন। লাইক আমি এখানে টেক্সট বক্স ড্র করে দিলাম। সো এখানে আমি লিখতে পারি, এবং এই মুহূর্তে কিন্তু এটা একটা টেক্সট লেয়ারের একটা অবজেক্ট আকারে আছে। হ্যাঁ, আপনি এটা চাইলে পজিশন চেঞ্জ করতে পারেন, বাট এটার ক্ষেত্রে কিন্তু ওইরকম পসিবল না। সো এটার ভিতরে অনেক কিছুই নেওয়া যায়, যেমন আপনি চাইলে এটার ভিতরে আপনি টেবিল নিতে পারবেন, যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় আপনি দিতে পারেন। লাইক এখানে সেট করতে পারেন, আপনার মতো করে প্রবলেমটা সলিউশন করতে পারবেন। সো টেক্সট বক্সের অনেক ব্যবহারই আছে, সো আপনি এগুলো একটু ঘাটবেন, ঘেটে দেখতে পারবেন। ওকে, আচ্ছা, এরপরে পেজ নাম্বার কিভাবে সেট করতে হয় সেই বিষয়টা দেখিয়ে দিই। যে ধরেন আমার এই মুহূর্তে আমি অলরেডি 4টা পেজ নিয়েছি, সো আমি চাচ্ছি প্রত্যেকটা পেজে একটু নাম্বারিং করব। তো এই ক্ষেত্রে আমাকে নাম্বারিং করার জন্য পেজ নাম্বারে আসতে হবে। এসে টপ অফ পেজ, আপনি বিভিন্ন ধরনের পেজ নাম্বার সেট করতে পারেন, বটম অফ পেজে সেট করতে পারেন, হ্যাঁ, অর্থাৎ পেজের নিচে অংশে পেজ নাম্বার দিতে পারেন, অথবা পেজের উপরের অংশ দিতে পারেন। তো পেজের নিচে অংশ দিয়ে দিলাম। ওকে, পেজের উপরের অংশ দিলে যেটা হচ্ছে যে আমি পেজের উপরের অংশে একটা নাম্বার সেট করতে পারলাম। এভাবে আমরা নাম্বার সেট করতে পারি। সো নাম্বার অবশ্যই আমাদের অনেক সময় প্রয়োজন হয়, তো নাম্বারটা আমরা এইভাবে দিয়ে নেব। আর নাম্বারটা কিন্তু অবশ্যই এটা হেডার সেকশনে হয়ে থাকে, যে হেডার সেকশনে আপনি নাম্বারটা দিতে পারবেন। সো এটা ছিল টপিক। আর একটা বিষয় আমরা দেখিয়ে দিই এখান থেকে, যে হেডার ফুটারটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। সো আমরা পেজের উপরের অংশকে হেডার বলে থাকি, পেজের নিচের অংশে ফুটার। সো হেডার ফুটার আপনি সহজে এখান থেকে বিভিন্ন হেডার ফুটার লিখতে পারেন। লাইক আমরা এখান থেকে কোনো একটা হেডার সেকশন নিয়ে নিলাম, সো এখানে ফুটার একসাথে আমরা নিয়ে নিলাম। ওকে, সো হেডারে আপনি কিছু লিখতে পারবেন, ফুটারে আপনি লিখতে পারেন। তবে এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আপনি একটা পেজে হেডারে যেটা থাকবে, প্রত্যেকটা পেজে হেডারে কিন্তু আপনি সেটাই পেয়ে যাবেন। যদি এক জায়গায় চেঞ্জ করেন, যেমন এখানে আমি চাচ্ছি যে
দিস ইজ এমএস ওয়ার্ড, ইমেজ ওয়ার্ড টপিক বা ক্লাস। তাহলে দেখেন আমি একটা পেজে হেডার চেঞ্জ করলাম, প্রত্যেকটা পেজে কিন্তু সেম। সো এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করবেন। আর অনেকে হয়তো এটা কোশ্চেন থাকতে পারে যে আমরা যদি এক পেজে শুধুমাত্র হেডার রাখবো বাট বাকি পেজে হেডার আমরা রাখতে চাচ্ছি না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো এই কাজটা আমরা অনেক ইজিলি করতে পারি, সেই কাজটা করা পসিবল। সো সেটার জন্য আপনাকে যে কাজটা করতে হয় সেটা প্রথমত হেডার সেকশনে যেতে হয়। হেডার সেকশনে গিয়ে হেডারটা যখন আমরা ডাবল ক্লিক করলাম তখন দেখেন এখানে হেডার এডিটিং অপশনে চলে আসলাম, এখানে ডিফারেন্ট ফার্স্ট পেজ। সো ডিফারেন্ট ফার্স্ট পেজে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা লিখব দেখেন সেটা কিন্তু একটু আলাদা হবে। সো ডিফারেন্ট ফার্স্ট পেজে গিয়ে আমরা হেডারে চলে যাই। একটু ডিফারেন্ট হেডার দিই। দেখেন আমি একটু ফার্স্ট পেজে ডিফারেন্ট হেডার দিয়ে দিলাম। সো এখান থেকে আপনি একটু ডিফারেন্ট যে হেডারটা, লাইক আমি এই হেডারটা ব্যবহার করব। সো এখানে শুধুমাত্র কিন্তু ফার্স্ট পেজের জন্য এই হেডারটা ব্যবহার হচ্ছে, ঠিক আছে? বাট বাকি সবগুলো পেজের হেডারটা কিন্তু একটু চেঞ্জ আছে। সো এক্ষেত্রে ফার্স্ট পেজটা একটু ডিফারেন্ট থাকবে, বাকিগুলো আপনি আলাদা করতে পারেন। সো প্রত্যেকটা আপনি ফার্স্ট পেজের সাথে আলাদা পেজে একটু ডিফারেন্ট লুক তৈরি করতে পারেন, যেটা ডিফারেন্ট হেডার সেকশনের মাধ্যমে। ওকে, আর একটা বিষয়, যদি আপনি যদি এগুলো না রাখতে চান যে আমি এগুলো রাখবো না, তাহলে আমি এখানে ডিলিট করে দিচ্ছি। সো আমি এটা ডিলিট বাটনের মাধ্যমে রিমুভ করে দিই, রিমুভ হেডার। সো রিমুভ হেডার করে দিলে দেখেন প্রত্যেকটা পেজ থেকে হেডার চলে যাচ্ছে, বাট ফার্স্ট পেজ থেকে কিন্তু হেডারটা চলে যাচ্ছে না, কারণ ফার্স্ট পেজটা একটু ডিফারেন্ট আছে। ওকে, সো ভিউয়ার্স, আশা করি এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। আর আমরা তার আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে পারি, ফুটারের কাজটা সেম, জাস্ট এখানে ডাবল ক্লিক করলে আপনি ফুটার সেট করতে পারবেন। ফুটারে অনেকগুলো অপশনই আছে, মূলত ফুটার ব্যবহার করা হয় ফুটারে বিভিন্ন কন্টেন্ট আমরা প্রোভাইড করে থাকি, যেমন ইমেইল অ্যাড্রেস বা অফিস অ্যাড্রেস আমরা এখানে দিতে পারি। সো এটাও আপনি চাইলে ফার্স্ট পেজের মতো আলাদা করতে পারেন, আর না চাইলে নাই। ওকে, সো ফুটারটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। সো দেখেন আমি সব পেজে একই ফুটার ইউজ করতে চাচ্ছি। হ্যাঁ, প্রথমত ফুটারটা আমি ইউজ করি এটা, তাহলে দেখেন সবগুলো পেজে সেম ফুটার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। আর যদি ফার্স্ট পেজে একটু ডিফারেন্ট করতে চাই, তাহলে ফার্স্ট পেজটা একটু ডিফারেন্ট দিয়ে দিলাম। ডিফারেন্ট দিয়ে আমি জাস্ট ফুটারটা একটু চেঞ্জ করে দিই, লাইক আমি জাস্ট এই ফুটারটা ইউজ করব শুধুমাত্র ফার্স্ট পেজের ক্ষেত্রে, বাকিগুলো একটু ডিফারেন্ট হবে, সেক্ষেত্রে আমি কিন্তু একটু পসিবল। আর যদি আপনি চাচ্ছেন যে শুধুমাত্র ফার্স্ট পেজে হেডার ফুটারটা ব্যবহার করবেন বাট বাকিগুলো পেজে ইউজ করতে চাচ্ছেন না, তাহলে জাস্ট এখানে ডাবল ক্লিক করতে হবে, অথবা আপনি হেডার সেকশনে যাবেন, ফুটার সেকশনে এখানে ডাবল ক্লিক করে জাস্ট এখানে ফুটার গিয়ে রিমুভ ফুটারে ক্লিক করলেই বাকি সব পেজে ফুটারটা রিমুভ হয়ে যাবে। সো আপনি এখানে শুধুমাত্র ফার্স্ট পেজে হেডার এবং ফুটারটা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো এটা ছিল ফেন্ডার হোম এবং ইনসার্ট। আমরা মূলত আলোচনা করব এই টিউটোরিয়ালে যে হোম, ইনসার্ট এবং পেজ লেআউট নিয়ে। সো পেজ লেআউটের কিছু বিষয় আমরা দেখিয়ে দিই। সো এই তিনটে আমাদের মূলত মূল কাজ, যে তিনটের মাধ্যমে আমরা অনেকগুলো কাজই করতে পারবো। সো আমাদের যে বেসিক কাজগুলো করে থাকে এবং অ্যাডভান্স লেভেলের কিছু কাজ থাকে, সেই বিষয়গুলো আমরা করতে পারি। সো পেজ লেআউট, এখানে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পেজ সেটআপের একটা বিষয় থাকে, যে আমরা যখন পেজটা সেটআপ করব তখন আমরা কিভাবে করব। ওকে, পেজ সেটআপের প্রথম বিষয় আমরা একটু গুরুত্ব দিই, সেটা হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলামস, এই বিষয়গুলো। সো মার্জিন, ওরিয়েন্টেশন, কলাম, আমি নতুন করে একটা ফাইল নিয়ে নিচ্ছি। সো আমি এখানে ফাইল নিই। সো মার্জিনটা কি জিনিস, আমরা পেজ লেআউটে আসি। মার্জিনটা হচ্ছে যে আমাদের পেজ যে অব্যবহৃত অংশ,
হ্যাঁ, আমাদের পেজে কোন অংশটুকু আমি ব্যবহার করতে পারবো না, যে অব্যবহৃত অংশ বা পেজ থেকে কিছু অংশ বাদ দেওয়া, হ্যাঁ, যে আমি যে অংশটুকু অ্যাকচুয়ালি আমার কন্টেন্টের জন্য আমার ব্যবহার হবে না, সেই অংশকে আমরা বলতে পারি মার্জিন। যেমনটা আমরা এখানে দেখি যে কিছু কিছু কন্টেন্ট আমরা দেখি RAND, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমার কন্টেন্ট। ওকে, সো এটা হচ্ছে আমার ডাটা, বাট আমি এই যে উপরে নিচে ডানে বামে কিছু অংশ কিন্তু বাদ দেওয়া আছে, এভাবে নিচেও কিছু অংশ বাদ দেওয়া থাকবে, এই বাদ দেওয়া অংশকে আমরা বলতে পারি মার্জিন। সো এই মার্জিনটা আপনি যত বেশি এখানে কমিয়ে রাখবেন তত কন্টেন্ট স্পেসটা বেশি হবে, অর্থাৎ ডাটাগুলো বেশি রাখতে পারবেন। আর মার্জিনটা একটু যদি বাড়িয়ে দেন তাহলে কন্টেন্ট স্পেসটা কমে যাবে, অর্থাৎ ডাটা আপনি কম রাখতে পারবেন। ঠিক আছে, সো নর্মালি ডিফল্ট অবস্থায় যেটা থাকে আপনি নর্মালি রাখবেন। যদি আপনার যদি কোনো প্রয়োজন হয় যে বিশেষ ক্ষেত্রে যে আমি একটু মার্জিনটা একটু চেঞ্জ করব, তাহলে এখান থেকে যে প্রিসেটগুলো দেওয়া আছে এইভাবে আপনি পরিবর্তন করতে পারেন, অথবা আপনি যদি কোনো কাস্টম ভ্যালু বসিয়ে দিতে চান তাহলে কাস্টম মার্জিনে গিয়ে এখানে টপ লেফট রাইট বটম এবং রাইট প্রত্যেকটা অংশে সেট করে বসিয়ে দিতে পারবেন। ওকে, সো এরপরে আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, যেটা আমি শুরুতে আলোচনা করেছি, যে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। সো পোর্ট্রেটটা এই মুহূর্তে আছে, আমরা প্রিন্ট সেটআপের ক্ষেত্রে কিন্তু আমরা দুটি দেখেছি, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। সো এখানেও পেজ সেটআপের ক্ষেত্রেও সেমটাই। সো পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপে আমরা পেজটাকে রাখতে পারি। তো ল্যান্ডস্কেপ মূলত আমরা যখন কোনো ডিজাইন করে থাকি, বিশেষ করে সার্টিফিকেট ডিজাইন করে থাকি, সেক্ষেত্রে আমার ডিজাইনগুলো কিন্তু অবশ্যই ল্যান্ডস্কেপে রাখতে হয়। আর এটা পোর্ট্রেট, নর্মালি এটা পোর্ট্রেট। আর এখানে আছে সাইজ, বিভিন্ন পেপারের সাইজ আছে, আমরা প্রিন্ট সেটআপে দেখেছিলাম সাইজ, এখানে সেমটাই সাইজ। সো আপনি যে পেপার ইউজ করবেন সেই পেপারের সাইজটা এখানে ক্লিক করলে ওই পেপারের সাইজ অনুযায়ী আমার ডকুমেন্টের সেট আপ হয়ে যাবে। দেন এখানে কলাম। সো আমরা চাইলে আমার যে পেজে ডিফল্ট অবস্থায় এক কলাম থাকে, সিঙ্গেল কলাম, আমরা চাইলে 2 কলাম ইউজ করতে পারি, চাইলে 3 কলাম ইউজ করতে পারি। ঠিক আছে, চাইলে ওরিয়েন্টেশনটা একটু পরিবর্তন করে দেখেন, এরকম আমরা দেখতে পারবো। সো কলামের ব্যবহারটা নর্মালি আমরা 2 কলাম, যদি অনেক সময় কোশ্চেন রেডি করতে হয়, হ্যাঁ, যারা আমরা টিচিং লেভেলে আছি, বিশেষ করে অনেক সময় কোশ্চেন রেডি করতে হয়, তো কোশ্চেন রেডি করার ক্ষেত্রে আপনি অনেক ইজিলি একটা কোশ্চেন রেডি করতে পারেন। সেটা হচ্ছে যে আমরা ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ রাখবো, দেন এখান থেকে কলামে গিয়ে 2 কলাম করে দিলে জাস্ট আমরা এই ডাটাগুলো রাখতে পারবো। সো এখানে যদি আমরা ডাটাটা কমপ্লিট হয়ে যায়, দেন আমরা এখানে সেকেন্ড টপিক আমরা লিখে দিলাম RAND। সো আরে আমরা একটু র্যান্ড লিখি, RAND লিখতে হবে, RAND। ওকে, সো র্যান্ডম ভ্যালু। ওকে, দেখেন এখানে আমরা দুইটা কোশ্চেনের প্যাটার্ন আমার অলরেডি তৈরি হয়ে গেল। সো আমরা এখানে দুইটা ভ্যালু রাখতে পারি। সো এইভাবে আমরা কোশ্চেন রেডি করার ক্ষেত্রে ওরিয়েন্টেশনটা অনেক বেশি হেল্পফুল হবে, এবং কলামটা। ওকে, আর এখানে আরেকটা বিষয় আলোচনা করি, সেটা আমি সবগুলো টপিক নিয়ে আলোচনা করতেছি না, কারণ সময়টা অনেক কম, অলরেডি টিউটোরিয়াল টাইমটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। এখানে ইনডেন্টটা কি জিনিস? ইনডেন্টটা হচ্ছে আমার পেজ, এটা কিন্তু আমার মার্জিন সাইড। সো আমি মার্জিন থেকে যে একটা স্পেস, হ্যাঁ, আমি যদি একটু এদিকে আসি, লাইক আমি এই লাস্ট প্যারাগ্রাফটা, হ্যাঁ, আমি চাচ্ছি এই লাস্ট প্যারাগ্রাফটা আমি ইনডেন্টটা একটু বাড়িয়ে দেই, ইনডেন্ট ভ্যালুটা একটু বাড়িয়ে দেই, তাহলে কি হচ্ছে যে আমার মার্জিনের থেকে কিছু একটা দূরত্ব নিয়ে আমার লেখাটা স্টার্ট হচ্ছে, অর্থাৎ মার্জিন কিন্তু এখান থেকে স্টার্ট, এখান থেকে শেষ। তো মার্জিনের শেষ হওয়ার পরেও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপটা হচ্ছে ইনডেন্ট ভ্যালু। সো এটা হচ্ছে লেফটের মাধ্যমে আপনি এভাবে ইনডেন্ট ভ্যালুটা লেফট সাইডে বাড়াতে পারেন, বাট আপনি রাইট যদি একটু জিরো করে রাখেন তাহলে এটা, আর রাইট সাইডটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে রাইট সাইড থেকে ভ্যালুটা কমিয়ে আসবে। ঠিক আছে, সো ইনডেন্টটা নর্মালি আমরা ব্যবহার করি না, বাট আপনি চাইলেও
যখন আপনি মার্জিন ইউজ করবেন, মার্জিন অ্যাপ্লাই করলে তো টোটাল অ্যাপ্লাই বিষয়ের উপরে অ্যাপ্লাই হচ্ছে, বাট আপনি যখন ইন্ডেন্ট ব্যবহার করবেন তখন কোনো একটা প্যারাগ্রাফের উপরে আপনি অ্যাপ্লাইটা করতে পারেন। যে আমি চাচ্ছি যে আমার ডকুমেন্টে 5টা প্যারাগ্রাফ আছে, তার মধ্যে আমি লাস্ট প্যারাগ্রাফটার ভ্যালুটা একটু ডান দিকে বা বাম দিকে মুভ করাবো, তাহলে এটা ইন্ডেন্টের মাধ্যমে পসিবল। আরেকটা বিষয় সেটা হচ্ছে স্পেসিং। স্পেসিং হচ্ছে যে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের মধ্যবর্তী দূরত্ব। যেমনটা আমি এখানে এই প্যারাগ্রাফে আছি, যদি আমি এই প্যারাগ্রাফে স্পেসিংটা একটু বাড়াতে চাই তাহলে বিফোরে গিয়ে দেখেন স্পেসিংটা বাড়াতে পারি। আফটারের মাধ্যমে আমরা নিচের প্যারাগ্রাফের সাথে দূরত্বটা আমরা বাড়াতে পারি। ওকে, তাহলে বিপরের মাধ্যমে উপরেরটার সাথে এবং আফটারের মাধ্যমে আমরা নিচেরটার সাথে কি করতে পারি, এখানে প্যারাগ্রাফটা বাড়িয়ে দিতে পারি। সো আমরা এটা রাখলাম, দেন আমরা এখান থেকে ডিফল্ট ভ্যালু এখানে 6 রাখলাম। সো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আমি লেন্দি করতেছি না। আজকের যে টিউটোরিয়ালটা ছিল সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। সো আমরা টোটালি এমএস ওয়ার্ড নিয়ে যে বিষয়টা একটু আলোচনা করলাম সেটা হচ্ছে ফাইল মেনু থেকে এগুলো বিষয় ছিল, এবং আমাদের হোম, ইনসার্ট এবং পেজ লেআউটের ইম্পর্টেন্ট কিছু টুল ছিল সেই বিষয়গুলো। সো আশা করি এই টুলসগুলো যদি আপনি একটু ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আমি আপনাদের একটু আশ্বস্ত করতে পারি যে এই টুলসগুলোই আমাদের সচরাচর ইউজ করে বিভিন্ন ধরনের কাজ করতে পারে, কাজ করা সম্ভব। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকবেন। আর পরবর্তী টিউটোরিয়ালটা অবশ্যই আসতেছে আমাদের এমএস এক্সেল এর উপরে, যে মাইক্রোসফট এক্সেল। সো এক্সেলটা আরও বেশি ডিফারেন্ট এবং অনেক ইউজার অ্যাট্রাকটিভ একটা সফটওয়্যার, যেটা আমি বলে থাকি যে এটা আমাদের অফিসিয়ালি জব করতে হলে অবশ্যই এক্সেলের ব্যবহারটা শিখতে হয়। তো পরবর্তী টিউটোরিয়ালটা আপনাদের এক্সেলের উপর আসতেছে, সেটার উপর আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।